তোর এত বড় সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিস? ছোট লোকের বাচ্চা, আমার শরীরটা নষ্ট করে দিল। দেখেন, আমি ইচ্ছে করে আপনাকে ধাক্কা দিইনি তো। চুপ, আর একটা কথাও বলবি না। তোকে আমি আজকেই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। মাম্মা, তুমি তো শেষ। যে মেয়ের উপর ধাক্কা খেয়েছো সে মেয়ে হলো এই কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে, আর অনেক রাগী। কথাটা শোনা মাত্র আমি ভয় কাঁপতে লাগলাম। আসলে আমি ক্ষেতমার কাছে চেহারা নিয়ে কলেজে এসেছি, এরপর আবার ময়লা জামা কাপড় পরে এসেছি, তার উপর আবার একটা বড় চশমা পরেছি, তাই সবাই আমাকে নিয়ে অনেক মজা করতেছে। চলুন এখন তাহলে আমার পরিচয়টা আগে দেওয়া যাক। আমি জাহিদ চৌধুরী, জাহিদ। অন্য সবার মতো আমার একটা ভালো পরিচয় আছে, কিন্তু সেটা এখন অজানাই থাক, পরে ধীরে ধীরে জানতে পারবেন। আমি সোজা ক্লাসে ঢুকলাম, কেউ আমাকে বসতে দিচ্ছে না আমার এমন ক্ষেতমার কাছে চেহারা দেখে, তাই বাধ্য হয়ে একেবারে পিছনে সিটে চলে গেলাম। তাকে দেখি সেই মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন হাতে পেলে চিবিয়ে খাবে। সেই মেয়েটা সবার সাথে কি যেন বলতে লাগলো। একটু পর সবাই আমার দিকে কাগজের টুকরা ছিঁড়ে ছিঁড়ে ফেলতে লাগলো আর হাসতে লাগলো। আমি টেবিলের নিচে মুখ গুজে বসে আছি। একটু পর ক্লাসে স্যার আসলো, তাই সবাই চুপ হয়ে গেছে। স্যার প্রথম দিন হওয়াতে সবার নাম জিজ্ঞাসা করলো, আর একে একে সবার নাম আর পরিচয় দিতে বলল। এরপর ওই মেয়ের নাম বলতেই আমি শুনতে পারলাম তার নাম হচ্ছে হৃদিতা। এরপর সবার শেষে আমার পালা আসলো। আমি আমার নাম বললাম আর বললাম আমার কেউ নেই, আমি একা। এটা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আসলে আমার পরিচয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। তারপর সব ক্লাস শেষ করে যখনই কলেজ থেকে বেরোতে যাব, তখনই হৃদিতা আমার সামনে আসলো আর আমাকে বলল। ওই দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। জি, আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে ডাকবো? জি বলুন, কি দরকার? তুই আমার গায়ের উপর পড়েছিস, তোকে এত সহজে তো আর ছেড়ে দিতে পারি না। এক কাজ কর, তুই 50 বার উঠবস কর এখন। এরপর তুই এখান থেকে যেতে পারবি, তা না হলে এখান থেকে এক পাও যেতে পারবি না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি ইচ্ছে করে আপনার সাথে ধাক্কা খাইনি। চুপ, একদম চুপ। তোকে যা করতে বলেছি তুই তাই কর। আমার মাথা গরম হয়ে গেছে ওই মেয়ের এমন কথা শুনবার পর। ইচ্ছে হচ্ছিল তার গালে চড় দেই, কিন্তু আমার পুরোনো কথাগুলো মনে পড়ে গেল। বাবার সাথে প্রতিজ্ঞা করার কথা বলেছিলাম, যেদিন নিজের মতো করে ক্যারিয়ার করতে পারবো সেদিন আপনার সামনে আসবো। কথাগুলো মনে পড়তে আবার চুপ হয়ে গেলাম। আর তাই কোনো উপায় না পেয়ে যখনই উঠবস করতে যাব, তখনই কেউ একজন আমার কাছে এসে বলতে লাগলো, ভাই আপনি এখানে? এবার আমি রিয়াজকে বললাম, তুই এখানে কি করিস? ভাই আমি এসেছিলাম এই কলেজের আমার এক ভাইকে কারা জানি মেরেছে, তাদের সাথে দেখা করতে, আর এসে দেখি আপনি এখানে। তা ভাই আপনার এই অবস্থা কেন? তোকে পরে সব বুঝে বলবো, এখন তুই আমার আসল পরিচয় কাউকে বলবি না, প্লিজ আমাকে কথা দে। ভাই আমি আপনাকে বাঘের চেয়েও বেশি ভয় পাই। আপনার কথা আমি না মেনে পারবো নাকি? আপনি যা বলতে বলবেন আমি তাই বলবো। আচ্ছা তাহলে তুই আপাতত এখান থেকে যা। কিন্তু ভাই আপনাকে এভাবে আমি একা রেখে যাব? আর এদের দেখে তো মনে হচ্ছে এরা সবাই আপনাকে দিয়ে মজা করছে। আপনি শুধু একবার বলুন, আমি সবগুলোকে মজা দেখিয়ে দিচ্ছি। না না, তা করতে হবে না, আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আর এখন থেকে ভালো মতোই চলবো। আর যাই হোক না কেন, তুই এর মধ্যে জড়াবি না, আর এখান থেকে এখন চলে যা। আর তাদের সামনে গিয়ে আমাকে একটা চট দিয়ে বলবি তুই ভুল করে আমাকে অন্য কাউকে ভেবে বলে ফেলেছিস, এরপর চলে যাবি। আপনি যা বলবেন আমি তাই করব ভাই। আমাদের কথা শেষ করে আবার তাদের সামনে গেলাম, আর আসা মাত্রই আমার কথা মতো রিয়াজ আমাকে বলল, তুই তো একটা খ্যাস ছেলে, তোকে ভুলে আমি কি না কি বলে ফেলছি। এবার আমার গালে হালকাভাবে একটা চট দিল। সবাই ভাবলো অনেক জোরে দিয়েছে। এরপর রিয়া চলে গেল বলে হৃদিতা আর তার বন্ধু বান্ধবীরা সবাই চলে গেল। আমি সেখান থেকে আমার বাসায় চলে আসলাম। বাসা বলতে একটা রুম ভাড়া নিয়েছি, কলেজ থেকে 5 মিনিটের রাস্তা। রুমে এসে ভাবতে লাগলাম কী ছিলাম আর কি হয়ে গেলাম। আগের পুরোনো কথাগুলো মনে পড়ে গেল, আর দুই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। বাবা সেই কথাগুলো এখনও কানের মধ্যে শুনতে পাচ্ছি। তোর মতো খারাপ ছেলে আমি আর চাই না, আমার বাসা থেকে বের হয়ে যা। এমন নেশাকুর ছেলে দরকার নেই আমাদের, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তারপর আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি, আর মনে মনে প্রতিজ্ঞা করেছি নিজেকে পরিবর্তন করে ভালো ছেলে হয়েই এরপর বাবার সামনে যাব। এর আগে না, এগুলোই ভাবছি, আর হঠাৎ পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। তাই আর কিছু না ভেবে সোজা চলে গেলাম খাবার রান্না করতে। রান্নাঘরে গিয়ে অনেক কষ্টে কিছু হালকা খাবার রান্না করে সেগুলোই খেয়ে নিলাম। জীবনে কখনো যে ছেলে রেস্টুরেন্টের খাবার সেরে খেতোই না, সেই ছেলে আজকে ভাত রান্না করে খায়। এগুলো ভাবতে অবাক লাগে। আসলে সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। এরপর চলে গেলাম টিউশনিতে। অনেক কষ্টে টিউশনিটা পেয়েছিলাম, আর মাস শেষ করে যে বেতন পেতাম, অনেক কষ্ট করে টিউশনিটা পেয়েছিলাম, আর মাস শেষ করে যে টাকাটা পেতাম
সেই টাকা দিয়ে নিজের খরচ জোগাতাম। এরপর বাসায় আসলাম আর পড়তে শুরু করলাম। তারপর রাত 10টায় বাইরে থেকে আনা কিছু খাবার ছিল, সেটা খেয়ে আবার পড়তে শুরু করলাম। আমি নিজেকে প্রমাণ করে দেখাবো যে আমি চাইলে ভালো ছেলে হয়ে দেখাতে পারি। এরপর পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়লাম তা আমার জানা ছিল না। ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মের শব্দে। সেটা বন্ধ করে উঠে দেখি 4:30 বাজে। উঠে উঁচু করে নামাজ আদায় করে সকালে নাস্তা শেষ করে সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের সামনে আসতেই দেখলাম হৃদিতা তার বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে। একটুবার আমাকে হৃদিতা তার সামনে ডাক দিল। আমি তাদের সামনে যেতে হৃদিতা বলে উঠলো, তুই কিভাবে এমন নামি দামি কলেজে ভর্তি হতে পারলি? তোর যে এই অবস্থা, আমার তো তোকে দেখলেই বমি চলে আসে। তুই কি ঠিকমতো গোসল করিস না নাকি? আমি চুপ করে আছি, কিছু বলছি না, শুধু হৃদিতার কথা শুনেই যাচ্ছি। একটু পর হৃদিতা আমাকে বলল, এখন তুই আমাদের সবার জুতাগুলো পরিষ্কার করে দে। এটাই হলো তোর আজকের শাস্তি। আমি আর কিছু বললাম না। তাদের সামনে গিয়ে তাদের জুতোগুলো পরিষ্কার করে দিতে লাগলাম। মনে হলো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আগে কি ছিলাম আর আজকে কি হচ্ছে, সবই ভাগ্যের খেলা। আমি সবার জুতোগুলো পরিষ্কার করার সময় ভুল করে হৃদিতার পায়ে আমার হাত লেগে যায়। আর তাতে হৃদিতা আমাকে একটা লাথি মারলো আর বলতে লাগলো, তোর সাহস কি করে হয় ছোট লোকের বাচ্চা আমাকে স্পর্শ করিস? আমি লাথির কারণে কিছুটা পিছনে চলে যাই। এরপর বললাম, ভুল হয়ে গেছে আমার, আমাকে ক্ষমা করে দিন। এরপর হৃদিতা আমার উপর কিছু টাকা ছুড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। আমিও বসে বসে সেই টাকাগুলো নিয়ে ক্লাসে চলে যাই। মনে মনে ভাবলাম, লজ্জার কিছুই নেই, এমনি তো আর টাকা পাইনি, কষ্ট করে জুতো পরিষ্কার করে এরপর টাকা পেয়েছি। এরপর ক্লাসে স্যার চলে আসলো আর আমাদের ক্লাস শুরু হয়ে গেল। মন দিয়ে ক্লাস করতে লাগলাম। আর একটু পর পর হৃদিতার দিকে আর চোখে তাকাচ্ছি। আসলে মেয়েটার চেহারাটা পুরাই জোস, একদম পরীদের মতো, দেখলে চেয়ে থাকতে মন চায়। একজন আকাশ থেকে কোনো পরি ভুল করে এই পৃথিবীতে চলে এসছে, এগুলো ভাবতে থাকছি আর হৃদিতার দিকে তাকিয়ে আছি। একটু পর স্যার আমাকে জিজ্ঞেস করলো আমি কী করছি। আমি বললাম, কই কিছু না তো। তাই স্যার আমাকে বলল, এতক্ষণ উনি যা পড়েছেন সেগুলো থেকে একটা প্রশ্ন করবে, তার উত্তর যেন আমি ঠিকঠাকভাবে দেই। এরপর স্যার আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করলো। সবাই তো অবাক, কারণ এমন প্রশ্নের উত্তর দেওয়া ইম্পসিবল। হৃদিতার দিকে তাকিয়ে দেখি সে আর তার বন্ধুরা আমার দিকে চেয়ে আছে আর মিটি মিটি হাসছে। হৃদিতা মনে মনে ভাবলো, আজকে একদম উচিত শিক্ষা পাবে, কারণ এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমি স্যারের কথা শেষ হওয়ার পরেই প্রশ্নের উত্তরটা দিতে শুরু করলাম। এটা দেখে সবাই তো রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গেছে। স্যার আমাকে বলল, বাহ, তুমি তো অনেক ভালো ছাত্র। আশা করি তুমি এই কলেজের নাম উজ্জ্বল করবে আর অনেক বড় হও। ক্লাস শেষ করে স্যার যখন চলে গেল, এরপর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, কারণ আমার মতো খেত ছেলে কীভাবে এত কঠিন প্রশ্নের উত্তর দিলাম। কিছুক্ষণ পর দুজন ছেলে আমার সামনে এসে আমার সাথে কথা বলতে চলে আসে। হাই, আমি অনিক। আর আমি রাকিব। আমি জাহিদ। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই, যদি আপনাদের সমস্যা না থাকে। ওই, তুই আমাদের আপনি করে বলছিস কেন? তুই করে বল, তা না হলে তোর সাথে কথা নেই। আচ্ছা ঠিক আছে, তুই করে বলবো। আরও কিছু কথা বলে তাদের সাথে ক্লাস শেষ করে রুম থেকে চলে গেলাম ক্যান্টিনে। সেখানে গিয়ে দেখি হৃদিতা তার বন্ধুরা আগে থেকে চলে এসছে। আমাকে দেখে বলতে লাগলো, এই আবুল, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া আর কাকে বলবো? কিন্তু আমার নাম তাবুল না, আমার নাম জাহিদ। চুপ ছোট লোক, তুই এখানে কি করিস? তুই এখানে আসলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। যা এখান থেকে, চলে যা। তুমি আমার বন্ধুর সাথে এভাবে কথা বলছো কেন? বাহ, আবুলের আবার বন্ধুও হয় নাকি? কেন, বন্ধু কি বড় লোকদেরই থাকে নাকি? এই আবুলের জন্য তোরা আমার সাথে বড় বড় কথা বলছিস। তোদের আমি 12টা বাজিয়ে দিব। দয়া করে ওদের কিছু বলবেন না, আমার জন্য তারা আপনার সাথে এভাবে কথা বলছে, তাই আমাকে যা বলে তাই বলুন। ঠিকই তো, তোর জন্য আজকে আমাকে এভাবে কথাগুলো বলেছে। আজকে তোর খবর আছে। কথাটা বলতে হৃদিতা আমার গালে একটা চড় মেরে দেয়, এরপর চলে যায়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। অনিকা রাকিব বলল, তুই চুপচাপ এভাবে মার খেয়ে যাবি। কি করব বল, তাছাড়া আমাদের কিছু করার নেই। কিছু বললে তো আবার কলেজ থেকে যদি বের করে দেয়, তাহলে তো আমার সব ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। আচ্ছা বাদ দে, মন খারাপ করিস না, আমরা তো তোর সাথে সবসময় পাশে থাকবো। আচ্ছা চল, খেয়ে বাসায় চলে যাই, আমার আবার অনেক কাজ আছে। খাওয়া দাওয়া শেষ করে কলেজ থেকে বের হয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম টিউশনিতে। এরপর আবার বাসায় এসে পড়তে শুরু করলাম। এভাবে 3 মাস কেটে গেছে। আর অনিক আর রাকিবের সাথে আমার বন্ধুত্ব অনেক গভীর হয়ে গেছে। আর এর মধ্যে তো হৃদিতের অত্যাচার আছেই। প্রতিদিন আমাকে নানান অজুহাতে আমাকে অনেক অপমান করে। এরপর হঠাৎ একদিন ক্লাসে স্যার এসে বলল, 2 দিন পর কলেজ থেকে শিক্ষা সফরে যাব, সবাই ফর্ম পূরণ করে দিও। স্যার, আমরা সবাই কি যাচ্ছি? সবাই যাচ্ছে। না, বলছিলাম যে ওই ছোট লোকটাকে না নিয়ে গেলে হয় না? সে গেলে তো আমাদের পিকনিকটাই মাটি হয়ে যাবে।
কিন্তু কেন? তুমি কার কথা বলছো? আর কলেজের সবাই সমান, কেউ ছোট আর বড় নয়। ওই যে পেছনে যে ছেলেটা আছে তার কথা বলছি, তাকে দেখলেই আমার গা ঘিনঘিন করে। প্লিজ আপনি তার নাম বাদ দিয়ে দিন, তাহলে আমরা সবাই খুশি হব। দেখো রিদিতা, কলেজের সবাই সমান, কেউ ছোট আর বড় নয়, সুতরাং সবাই যাবে, এটাই ফাইনাল। রিদিতা মনে মনে রাগে ফেটে যাচ্ছে, কি করবে বুঝে উঠতে পারছে না। ক্লাস শেষ, তাই রিদিতা সোজা আমার কাছে চলে গেল আর বলল, তুই ভুলেও আমাদের সাথে যাবি না, আর যদি যাস তাহলে তোর এমন অবস্থা করব যেন 1 মাস হাসপাতালে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাব না। আর আমার কাছে পিকনিকে যাওয়ার মতো টাকাও নেই, তাই আপনি টেনশন করবেন না। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। একটু পর অনেক আর রাকিব আমার কাছে এলো আর একটা ফর্ম নিয়ে এসে বলল, বন্ধু এটা পূরণ কর তাড়াতাড়ি। কি এটা? পিকনিকে যাওয়ার ফর্ম। না রে বন্ধু, তোরা যা, আমি যাব না, আমার কাজ আছে অনেক। তুই না গেলে আমরা কেউ যাব না। তোরা বুঝবার চেষ্টা কর, আমি গেলে অনেক সমস্যা হবে। দেখলি তো রীতিতে আমাকে সবার সামনে কিভাবে অপমান করেছে। আরে বাদ দে তো ওই মেয়ের কথা, তুই যাবি আমাদের সাথে থাকবি আর মজা করবি, আর তোদের টাকা আমি দিব, এটা আগেই বলে দিলাম। শালা মার খাবি কিন্তু, টাকা আমি দিব। এভাবেই তাদের মাঝে মজার ঝগড়া আর খুনসুটি হতে থাকে। এর 2 দিন পর কলেজের সামনে সবাই হাজির হলো বাসের সামনে। আর বাসের সামনে আসতে হৃদিতে দেখলো আমি বাসের ভিতরে ঢুকছি। হৃদিতে তা দেখে রাগে ফেটে যাচ্ছে। সবাই বাসে বসে বক্সের তালে তালে গান গাইছে, নাচানাচি করছে, আর আমি পিছনের সিটে এক কোণায় বসে আছি, যাতে আবার কোনো ঝামেলা না হয়। এরপর সারা রাত বাসে ঘুমানোর পর সকাল আমরা নামলাম কক্সবাজারে। সবাই একে একে বাস থেকে নামতে লাগলাম। আমি আর অনিক আর রাকিব আমরা সবাই একসাথে নামলাম। স্যার আমাদের সবাইকে ডাক দিয়ে বললেন এখানে যেন কোনো ধরনের সমস্যা না করি, আর কাউকে না বলে একা একা যেন কোথাও না যাই। এরপর সবাইকে নিয়ে হোটেলে নিয়ে গেল, যেটা আগে থেকেই বুকিং করা ছিল। আমাদের 3 জনের একটা রুমের চাবি দিল। আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম, আর কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লাম। এরপর দুপুর উঠে সবাই খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আবার সবাই এক জায়গায় হাজির হলাম। বাইরে আসতে স্যার বলল, এখন আশেপাশে ঘুরতে যাও, কিন্তু ভুলেও বেশি দূর যাবে না, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাই একসাথে হও, গ্রুপ ছবি তোলা হবে। সবাই যখন একসাথে হলো তখন রিদিতা বলল, স্যার ওই আবুল যেন আমাদের সাথে না আসে, তাহলে আমরা কেউ ছবি তুলব না। আমি দেখলাম রিদিতের সাথে সাথে তার বন্ধুরাও তাদের সাথে আসতে না করছে। তখন স্যার বলল, দেখো, এটা ঠিক না, তোমরা সবাই ছেলেটাকে এভাবে অপমান করতে পারো না। আর একটা কলেজের নিয়ম, সবাই ছবিতে থাকতে হবে। তাহলে আপনিও ছবি তোলেন, আমরা সবাই গেলাম। আপনারা কেউ যাবেন না, আর আমার ছবি তুলতে কোনো ইচ্ছেও নেই। আপনারা এই ছবি তুলুন, আমি অন্যদিকে আছি। স্যার আবুল যখন বলে দিয়েছে সে ছবি তুলবে না, তাহলে তো হয়েই গেল। স্যার আর কিছু না বলে আমাকে একা রেখে ছবি তুলে ফেললো। আমি অন্যদিকে আনমনে তাকিয়ে আছি। একটু পর আমাকে কাঁধে কে যেন হাত রাখলো। পেছনে তাকিয়ে দেখি অনিকা রাকিব আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, তোরা আমার উপর এভাবে রাগীভাবে তাকিয়েছিস কেন? তুই ছবি তুলতে আসলি না কেন? এমনি রে, আমার এগুলো ভালো লাগে না। তুই রিদিতাকে কেন এত ভয় পাস? আমরা তো তোর সাথে আছি। আমি চাই না আমার জন্য তোদেরও কোনো ক্ষতি হোক। আচ্ছা চল, সাগরের পাড় দিয়ে হাঁটি, ভালো লাগবে। আমরা সাগরের পাড় দিয়ে হাঁটাহাঁটি করছি, আর অন্যদিকে রিদিতা আর তার বন্ধুরা বক্স দিয়ে নাচানাচি করছে আর হইহুল্লোড় করছে। সাথে বিয়ার আর কোমল পানি তো আছেই। সন্ধ্যা হয়ে এসছে, তাই অনিকা রাকিব বলল, চল এবার হোটেলে যাই। তোরা যা, আমি একটু পর আসতেছি। তারও কিছু না বলে আমাকে রেখে চলে গেল। আমি আর সামনের দিকে হাঁটছি, আর দূরে আগুন জ্বালিয়ে একটা মেয়ে আর কিছু ছেলে মেয়ে নাচানাচি দেখছি বলে মনে হলো, তাই আমি সেদিকে যেতে লাগলাম। এদিকে রিদিতের বন্ধুরা ভাবলো অনেকদিন পর রিদিতাকে একা পেয়েছে, তাই আজকে তাদের মনের বাসনা পূর্ণ করবে। তাই তারা বিয়ারের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে রিদিতাকে দিল, আর রিদিতাও কিছু না বুঝে সেটা খেয়ে ফেললো। এরপর রিদিতা মাতলামো শুরু করতে লাগলো। আমি দূর থেকে এবার কাছে চলে আসলাম, আর সেদিকে রিদিতাকে তারা মাটিতে ফেলে কি যেন করতে চাচ্ছে। আমার সেটা আর বুঝতে বাকি রইল না যে, তাই আমি চুপ থাকতে পারলাম না। আমি আমার আগের রূপটা একটু তাদেরকে দেখিয়ে দিলাম। একটাকে ধরে দিলাম একটা ঘুষি। সেই ঘুষি খেয়েই মুখে হাত দিয়ে দেখিয়ে রক্ত বেরোচ্ছে, তাই দেখে বাকিরাও সেখান থেকে পালিয়ে যায়। আমি এরপর নিচে তাকিয়ে দেখলাম রিদিতা মাটিতে শুয়ে আবল তাবল বকছে। তাকে এখন কি করা যায় তাই ভাবছি, আর আশেপাশে দেখছি কেউ নেই আশেপাশে, তাই বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিলাম। ও মা গো, এই মেয়ে দেখছি অনেক ভারী। আমার মাথা দিয়ে রীতিমতো ঘাম বেরোচ্ছে। অনেক কষ্ট হোটেলের ভিতরে নিয়ে গিয়ে হৃদিতা রুমের চাবি টেনে ওকে রুমে দিয়ে আসলাম। হৃদিতা আমায় তার কাছে টেনে নিল, আর আমি সোজা তার উপরে পড়ে যাই। সে নেশার ঘরে আমার ঠোঁটে কিস করতে লাগলো।
আমি তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু তার উপর যেন অন্যকে ভর করে আছে। অনেক কষ্টে তাকে সারিয়ে এরপর রিদিতাকে শুয়ে দিলাম, আর আমি রুম থেকে বের হয়ে গেলাম। ভাবছি একটু আগে কি হয়ে গেল, এত কিছু ভাববার সময় নেই, যা হয়েছে তা তো হয়ে গেছে। আমি তো আর ইচ্ছে করে করিনি, কেউ দেখেও নি। এগুলো মনে মনে ভাবতে ভাবতেই আমি রুমে গিয়ে দেখি তারা ঘুমিয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে ঘুম থেকে উঠে থেকে বাইরে অনেক হয়েছে। আমি বাইরে আসতে রিদিতা আমাকে দেখেই আমার জামার কলার ধরে চড়থাপ্পড় দিতে লাগলো আর বলতে লাগলো, তুই নাকি আমাকে কালকে এখানে নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস হলো কিভাবে আমাকে নিয়ে এসেছিস? আপনি কিভাবে জানলেন? হোটেলের স্টাফকে বলাতে সে তোর কথা বলেছে। দেখুন, আমার কিছু করা ছিল না। কালকে রাতে আপনি বাইরে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সেখান থেকে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। দাঁড়া, আমি আসতেছি, এরপর তোর ব্যবস্থা নিচ্ছি। বলে রিদিতা হোটেলের সিসিটিভি রুমে গিয়ে কালকে রাতে এখানে কি হয়েছে সেগুলো দেখতে লাগলো। আজ যা দেখলো তা দেখে তার সারা শরীর পড়তে লাগলো। দেখছে আমি তাকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি। এরপর সোজা আমার কাছে এসে আমাকে মারতে লাগলো আর বলল, তার কথা শুনে সবাই তো অবাক, আমিও অবাক। কি বলছে এই মেয়ে? দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে, দেখুন আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কালকে রাতে যদি আপনাকে না নিয়ে আসতাম তাহলে আপনার বন্ধুরা আপনার ইজ্জত কেড়ে নিত। এরপর রিদিতার বন্ধুরা এসে আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, শালা, একে তো তুই একটা মেয়ের ইজ্জত কেড়ে নিছস, তার উপর আমাদের উপর বদনাম দিছস। ওই ফকিরের বাচ্চাটাকে মার, মেরে ওর অবস্থায় এমন করবি যাতে আর এমন কাজ না করতে পারে। এরপর রিদিতার কথা মতো তার বন্ধুরা আমাকে অনেক মারধর করে, যার ফলে আমার অনেক জায়গাতে রক্ত বের হয়। একটু পর স্যার এসে বলে, এগুলো কি হচ্ছে? যা হয়েছে তার বিচার কলেজে হবে, এখানে এগুলো বন্ধ করো। স্যারের কথা শুনে তারা আমাকে ছেড়ে দেয় আর আমি কোনো রকম উঠে দাঁড়াই। অনিকা রাকিব আমাকে নিয়ে ডাক্তারের কাছে যায় আর আমাকে বলে, কি হয়েছিল কালকে রাতে? আমি তাদের কালকে রাতে সব ঘটনা খুলে বলি। আমার কথা শেষ হতেই অনিকা আমাকে একটা চর মারে আর বলে, শালা, কি দরকার ছিল এ মেয়েকে বাঁচাতে? চলে আসতি যাওয়ার হতো, তাহলে আজকে তোর এই অবস্থা হতো না। বাদ দে বন্ধু, আমি কিভাবে পারবো এমন একটা খারাপ পরিস্থিতিতে তাকে ফেলে আসতে? আমি না হয় মার খেয়েছি, কিন্তু একটা মেয়ে যেটা নাকি তার সম্পদ, সেটা তো ঠিক আছে। সত্যি বন্ধু, তুই অনেক ভালো রে। আমরা তোর মতো বন্ধু পেয়ে অনেক খুশি। এগুলো বাদ দে, এখন কি করতে হবে কলেজে? তোর তো বিচার হবে, কি বিচার হয় সেটা তো চিন্তার বিষয়। যা হবার হবে, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। এরপর আমি ডাক্তারের কাছে গিয়ে কিছু জায়গায় ব্যান্ডেজ করে আর ওষুধ নিয়ে চলে আসলাম হোটেলে। হোটেল আসার পর স্যার সবাইকে বলল, কালকে সবাই চলে যাব কলেজের উদ্দেশ্যে, তাই সবাই যেন তৈরি থাকি। এই বলে স্যার চলে গেলেন। পরদিন সকালের বাসে আবারও কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর সারাদিন পর সন্ধ্যায় বাস এসে কলেজের সামনে থামলো। যে যার মতো বাস থেকে নেমে বের হতে লাগলাম, আর আমি আর আমার বন্ধুরা নেমে পড়লাম। আমি নামতে রিদিতা বলল, কালকের জন্য রেডি থাকতে। আমি আর কিছু না বলে চলে গেলাম, যার জন্য করি চুরি সে বলেই চোর। কথাটা ভেবে অনিকা রাকিবকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম, এসে ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে আসতে দেখলাম কলেজের মাঠে অনেক লোকজন। আমি ভিতরে যেতে রীতিতে আমার জামার কলা ধরে টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। সেখানে দেখলাম ছাত্রছাত্রী ছাড়াও স্যার ম্যাডাম আর প্রিন্সিপাল স্যার তো আসেনি। আমাকে সবার সামনে নিয়ে রীতিতা বলল, বাবা, এই ফকিন্নির বাচ্চা আমার সব শেষ করে দিয়েছে। আমি এখন মুখ দেখাতে পারবো না। ওকে এমন শাস্তি দাও যেন ভুলেও কোনো মেয়ের সাথে এমন কাজ করার আগে 10 বার ভাববে। এবার প্রিন্সিপাল স্যার বলল, একে টিসি দিয়ে বের করে দেই। না বাবা, একে এত তাড়াতাড়ি এখান থেকে বের করে দেওয়া যাবে না। এর থেকে ভালো হবে আজকে থেকে সে আমার চাকর হয়ে থাকবে। এটাই হলো তার শাস্তি। সে আমার ইজ্জত নিয়েছে, তাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমি শুধু রীতিতার কথাগুলো চুপ করে শুনছি, কিছু বলছি না। আমি যদি ইচ্ছে করে 1 সেকেন্ডে সব কিছু ঠিক করে ফেলতে পারতাম, কিন্তু আমি চুপ হয়ে আছি। কেননা আমাকে ক্যারিয়ার করতে হবে, এর জন্য সব কষ্ট মাথা পেতে নিতে পারবো। আর এটা তো আমার অতীতের তুলনায় কিছুই না। আমি অতীতে যা করেছি সেগুলো এর তুলনায় তুচ্ছ। কথাগুলো মনে মনেই ভাবছি। এবার প্রিন্সিপাল স্যার আমার সামনে এসে বলল, এবারের মতো তোকে আমার মেয়ের কথা চিন্তা করে ছেড়ে দিলাম, আর আমার মেয়ে যা বলে তাই কর যদি এই কলেজে থাকতে চাস। কথাগুলো বলেই চলে গেলেন। এরপর যে যার মতো চলে গেল ক্লাসে। একটু পর আমি আসলাম ক্লাসে। ভেতরে ঢুকতে রিদিতা আমায় বলল, এই আবুল, আমার সামনে আয়। আমি তার সামনে চলে আসলাম, আর আসা মতো রিদিতা আমায় বলল, তোকে আমি তিল তিল করে কষ্ট দিব, যে কষ্ট তুই না পারবি সইতে আর না পারবি কাউকে বলতে। আমি রিদিতাকে অনেক বোঝালাম, দেখুন আপনি আমাকে ভুল বুঝছেন, প্লিজ আমার ক্যারিয়ারটা শেষ করে দেবেন না। আমার অনেক স্বপ্ন, আমি একদিন নিজের পায়ে দাঁড়াবো। আমার কথা শুনে রিদিতা হাসতে লাগলো। ছোট লোকের বাচ্চা, বলে কি তার আবার নাকি স্বপ্ন আছে? তোর সব স্বপ্ন আমি পানিতে চুবিয়ে মারবো।
তুই শুধু দেখতে থাক। এবারে রীতিতে আমাকে বলল, এখন আমি যেন তার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসি। আমি বললাম, এখন তো স্যার আসবে আর ক্লাসও শুরু হয়ে যাবে। রীতিতে আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, তুই যাবি কি না বল, তা না হলে তোর ব্যবস্থা নিচ্ছি। আমি আর কিছু না বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। রীতিতার কাছ থেকে টাকা নিয়ে বাইরে গিয়ে রীতিতার বলা মতো ক্যাডবেরি আর চিপস নিয়ে আবারও ক্লাসের সামনে আসলাম। দেখি স্যার ক্লাস করাচ্ছেন। আমাকে দেখে স্যার বলল, ক্লাস ফাঁকি দিয়ে কোথায় গিয়েছিলাম। আমি চুপ করে থাকাতে স্যারের আরও অনেক কথাই শুনতে হলো। এরপর আমাকে বাইরে থাকতে বললেন। আমি চুপ হয়ে আছি বাইরে। এরপর স্যার সব ক্লাস শেষ করে বাহির হলে আমি ভিতরে গিয়ে রীতিতার হাতে খাবারের প্যাকেটটি দিয়ে আবারও পিছনে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, এভাবে তো আর আমি নিজের কেরিয়ার গড়তে পারবো না, আমাকে কিছু একটা করতেই হবে। বাকি ক্লাসগুলো শেষ করে আমি আর আমার বন্ধুরা কলেজের বাইরে বের হব, এমন সময় পেছন থেকে আবারও ডাক আসলো। আমি বুঝতে পারলাম এটা রীতিতার ডাক, তাই দাঁড়িয়ে পড়লাম। আর পিছনে তাকে দেখলাম রীতিতা আমাকে ডাকছে। কি রে, তুই আমাকে না বলে কয়ে যাস? এখন তো ক্লাস শেষ, তাই বাসায় যাচ্ছি। তুই যেখানেই যাস না কেন আমাকে বলে এরপর যাবি। ঠিক আছে, কালকে থেকে বলে এরপর যাব। আজকে যেহেতু তুই ভুল করেছিস, তাই তোর সেই শাস্তি তো পেতেই হবে। এই বলে রীতিতা আমাকে 2টা চড় মারলো। তারপর বলল, আর যেন এই ভুল না হয়। আমি গালে হাত দিয়ে চলতে লাগলাম আর মনে মনে বললাম, এর প্রতিশোধ একদিন আমি নেবই। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। এরপর গেলাম টিউশনিতে। সেখানে গিয়ে দেখি আন্টির পাশে একটা মেয়ে কথা বলছে। আমি তাদের সামনে গিয়ে পাশ কাটিয়ে আসার সময় দেখলাম মেয়েটার কেউই নয়, রীতিতা। আমাকে দেখে সে রেগে ফায়ার হয়ে আছে। আমি সেখানে না থেকে আমার ছাত্রছাত্রীদের কাছে গেলাম। আর চোখে দেখলাম রীতিতা আমার দিকে হাত দিয়ে ইশারা করে আন্টিকে কী যেন বলছে। আমি সেদিকে নাচিয়ে পড়াতে লাগলাম। পড়ানো শেষ করে যখন চলে যাব, তখন আন্টি এসে আমার কাছে টাকা দিল। আমি তো অবাক, মাস শেষ না হতেই টাকা কেন? তাই আমি আন্টিকে বললাম, আন্টি মাস তো শেষ হয়নি, আর আমি তো আপনার কাছে টাকা চাইনি, তাহলে টাকা দিলেন যে? আসলে বাবা, তোমাকে আর কালকে থেকে এখানে আসতে হবে না, আমরা নতুন শিক্ষক নিয়োগ করেছি। কেন আন্টি, আমি কি কোনো খারাপভাবে পড়াচ্ছি? না বাবা, তা নয়, তুমি অন্য জায়গাতে পড়াও গিয়ে, আর কিছু বলতে পারবো না। এগুলো বলে আন্টি আমাকে বিদায় করে দিলেন। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। শেষ সম্বল টিউশনি, সেটাও রীতিতে আমার থেকে কেড়ে নিল। এখন আমি কি করব? না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না, কাজ খুঁজতে হবে। কিন্তু এখন কি কাজ করব এগুলো ভাবছি। আর রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে সামনে চোখ পড়লো একটা গাড়ির গ্যারেজের সামনে কাজের ছেলে নেবে এমন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। আমি আর কিছু না ভেবে সেখানে গিয়ে কাজের কথা বলাতেই আমাকে বলল, কাজ অনেক কষ্টের হবে, পারবো কিনা? আমি বললাম, জি আমি পারবো। এরপর আমাকে আমার কাজ বুঝিয়ে দিলেন। কাজ হলো গাড়ি ধোয়ার পরিষ্কার করা। যাক, অবশেষে একটা কাজ তো পেলাম। কাজ শেষ করে বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করলাম। এরপর গভীর রাতে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কলেজে গেলাম। ভেতরে আসতে আবার রীতিতার ডাক। আয় আবুল, এদিকে আয়। জি বলুন। তুই এরকম খ্যাতমার্কা হয়ে কলেজে আসিস কেন? গরিব মানুষের আবার এর থেকে ভালো কিছু হয় নাকি? আমি তোকে কিছু টাকা দিই, তুই তারপরেও এইভাবে কলেজে আসিস না। যতই হোক তুই আমার চাকর বলে কথা, আমার একটা মান সম্মান আছে। আমি ভেবেছিলাম হয়তো মেয়েটা ভালো হয়ে গেছে, কিন্তু আমি বলছিলাম এ মেয়ের মতো অহংকারী মেয়ে আর ভালো হতে পারে না কখনো। না থাক, তার আমার প্রয়োজন নেই। আমি যেভাবে আছি ভালো আছি। চুপ, তোর জন্য আমাকে ছোট হতে হবে সেটা আমি কখনো মেনে নিব না। তাই আমি যা বলছি তুই তাই কর। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এর পিছনে অবশ্যই কারণ আছে, আর সে কারণটা হলো আমাকে ভালো পোশাকে দেখলে আমার মনে হয় না কোনো মেয়ে আমাকে দেখে ক্রাশ না খেয়ে থাকতে পারবে। কারণ আমি জিম করে শরীরকে সিক্স প্যাক বানিয়েছি অনেক আগেই। এর উপর আবার আমার মাথার চুল আছে যে, সেগুলো স্টাইলও আছে। স্টাইল করতেই লাখ লাখ টাকা খরচ করেছি। এখন যদি আমার আসল রূপ সবাই দেখে ফেলে, তাহলে আমার জন্য সেটা মোটেও ভালো কথা না। কী করব ভাবছি। এমন সময় মনে পড়লো রিদি থেকে একটু রাগানো যাক, তাহলে হয়তো এবারের মতো বেঁচে যাব। তাই কথা মতো রিদিতাকে বললাম, আচ্ছা আপনি আমাকে সবসময় আবল বলেন কেন? আপনি নিজে তো একটা মেন্টাল। রিদিতা তো আমার মুখে এমন কথা শুনে রেগে আগুন। মনে হয় ফায়ার সার্ভিসের প্রয়োজন হবে। তাই উপায় না পেয়ে সেখান থেকে দিলাম এক দৌড়। হৃদিতা আমার পিছন পিছন বলতে লাগলো, ওই কয়ে যাস? দাঁড়া দাঁড়া বলছি, তা না হলে তোর খবর আছে। আমাকে আর পাইকে আমি সোজা সেখান থেকে চলে গেলাম ক্লাসে। মনে মনে ভাবছি, যাক বাবা, অনেকবার বিপদ থেকে বেঁচে গেছে। এখন কোনোরকমভাবে ক্লাসগুলো শেষ করতে পারলেই হলো। একটু পর হৃদিতা আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকলো। এরপর স্যারও ভিতরে ঢুকলো। আমি মনে মনে ভাবছি, আল্লাহ অল্পতে বাসিয়ে দিলেন। হৃদিতার দিকে তাকাতে আমায় হাতের ইশারে বোঝাচ্ছে আজকে আমি শেষ। আমি একটু ঢোক গেলাম। যেভাবে হোক ক্লাস শেষ করে কোনো দিকে না থেকেই দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যাব। কারণ আমি চাই না
এটা নিয়ে আবার বাড়তি ঝামেলায় পড়ি। তাই যেমন ভাবা তেমন কাজ। সব ক্লাস শেষ হতেই কাউকে কিছু না বলেই দিলাম এক দৌড়ে কলেজের বাইরে। এরপর বাইরে গিয়ে ভাবছি, এভাবে আর কতদিন দৌড়ে দৌড়ে পালিয়ে বাঁচবো। দূর, যা আছে কপালে পরে দেখা যাবে। এখন গ্যারেজে চলে যাই। কাজটা আমার জন্য ভালোই হয়েছে। তবু 2টা থেকে সন্ধ্যা 6টা। গ্যারেজে গিয়ে বড় ভাইকে সালাম জানিয়ে কাজে লেগে পড়লাম। এভাবে প্রায় 3 মাস চলে গেল। সবই ঠিক আছে, কিন্তু রিদিতার শাস্তির কোনো কমতি রাখেন আমার জন্য। প্রতিদিন একটা না একটা শাস্তি আমার জন্য থাকবেই, আর আমি সেগুলো চুপ করে শুয়ে যাই। কালকে তো আমাকে শাস্তি হিসেবে কলেজের বড় মাঠ 10 বার চক্কর দিতে বলেছে। আমি তাই করলাম। 10 বার এত বড় মাঠ সহজেই তো চক্কর দেওয়া যায় না। আমার বেলাও তাই হলো। আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু রিদিতার মন একবারও গলেনি। 10 বার চক্কর দেওয়ার পরেই আমার মুক্তি হলো। এখন আমি গাড়ির মেকানিক। এই কয়েকদিন অনেক কিছু শিখে গেছি। আমার একটা ভালো গুণ আছে, সেটা হলো আমি একেবারে যে জিনিসটা দেখি সেটা খুব সহজেই শিখে নিতে পারি। তাই আমারও এই কাজগুলো শিখতে বেশি দেরি হলো না। এমনি একদিন কাজ করার সময় গ্যারেজে একটা গাড়ি আসলো। গাড়ির ভেতর থেকে যে নামলো তাকে দেখে তো আমি পড়ে অবাক, কারণ গাড়ি থেকে আর কেউই না, রিদিতা নেমেছে। সে নেমে আমাকে দেখতে পেয়ে বলল, বাহ, তুই এখানে কাজ করিস? কি করব বলুন, আগের টিউশনিটা তো আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন, তাই বাধ্য এই জায়গাতে কাজ করছি। বেশ করেছে তোকে টিউশনি থেকে বের করে দিয়ে। বেশি কথা বললে এই জায়গা থেকেও তোকে তাড়ানোর ব্যবস্থা করব। আমি আর বেশি কথা বললাম না। কি সমস্যা হয়েছে গাড়ির? কেন? সে কথা আমি তোকে কেন বলবো? কারণ এখানে গাড়ি আমি ঠিক করি। মানে তুই আমার গাড়িতে হাত দিবি? তুই জানিস সেই গাড়ির দাম কত? তোর মতো ফকিন্নি আমার গাড়িতে হাত দিলেই তো আমার গাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি অন্য জায়গায় নিয়ে যান, এখানে কেন নিয়ে এসছেন? তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত বড় সাহস! কথা না বলে আমি গাড়ি ঠিক করে দে, কিন্তু খুব সাবধানে, গাড়ির যেন কোনো ক্ষতি না হয়, তাহলে তোর কিডনি বিক্রি করে দেব। কি মেয়ে রে বাবা, এমন মেয়ে জীবনে দেখিনি। সবসময় অহংকার, আর সামান্য 5 লাখ টাকার গাড়ির জন্য এই অবস্থা। ভাবতে হাসি পেল। তাই আর কিছু না ভেবে রিদিতার গাড়ি ঠিক করতে লাগলাম। ইঞ্জিনের সমস্যা, ঠিক করতে অনেক সময় লাগবে। তাই রিদিতাকে বললাম, আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, নতুন লাগাতে হবে, আর আজকে ঠিক হবে না, কালকে এসে নিয়ে যাবেন। ভালো গাড়ি আর তুই বলছিস ইঞ্জিন নষ্ট? আমার গাড়ির ইঞ্জিন চুরি করার ধান্দা। তোদের মতো ছোট লোকদের আমি ভালো করেই চিনি। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে অন্য গ্যারেজে নিয়ে যান। এরপর রিদিতা আমাকে তার গাড়ির চাবি দিল আর কিছু গালাগালি করে চলে গেল। ইচ্ছে করছিল গাড়িটার 12টা বাজিয়ে ফেলি, কিন্তু এখন নিজেকে পরিবর্তন করতে চেষ্টা করছি, তাই আর মাথা গরম করলাম না। আমি গাড়ির ইঞ্জিনটা খুলে রেখে এরপর বাসায় চলে আসি। বাসায় এসে খাবার খেয়ে পড়তে শুরু করি, কারণ কিছুদিন পর পরীক্ষা, তাই আমাকে বেশি করে পড়তে হবে, ভালো রেজাল্ট আনতেই হবে। সকালে ঘুমতে করে কলেজে চলে গেলাম। সেখানে অনিকা রাকিব আমার জন্য অপেক্ষা করছে। আমি তাদের সামনে গিয়ে বললাম, কিরে তোদের কি খবর? জাহিদ, তুই কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছিস। আমাদের সাথে ঠিকমতো কথা বলতে চাস না। তোর কি হয়েছে বলতো? তোরা তো জানিস হৃদিতা আমার উপর কীরকম অত্যাচার করে। আমি চাই না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। তুই শুধু শুধু আমাদের নিয়ে ভয় পাস। তোর কি মনে হয় আমরা কি গরিব ঘরের ছেলে নাকি যে আমরা যেভাবে ইচ্ছে সেভাবে নাচবে? কি বলিস রাকিব, তোর বাবা কি করে? তুই যে কে কোম্পানির নাম শুনেছিস? যে কোম্পানি বর্তমান গ্লোবাল নাম্বার 1-এ আছে, তো আমার বাবা সেই কোম্পানির ম্যানেজার। আমি একটু হাসলাম মনে মনে, কেননা ওই কোম্পানিটা তো আমার বাবার। আমার মুখে হাসির আওয়াজ দেখে রাকিব আমাকে বলল, তুই হাসিস কেন? আমি তার কথা শুনে ভাবনার জগতে ফিরে আসলাম। কই না তো, তেমন কিছু না। তাহলে হাসলি কেন? আরে না, এমনি ভাবছি তোরা তো অনেক কোটিপতি রে, তোকে দেখে এখন আমার খুব হিংসা হচ্ছে। দূর শালা, মজা লস। তুই আমার বন্ধু, আমার যা তোরও তো তা। আর আমি কি পানিতে আসলাম নাকি? আমার বাবা তো জেকে কোম্পানিতে চাকরি করে। সবার বাবা দেখছি জেকে কোম্পানিতে কাজ করে। বাহ, ভালোই তো। তুই এখন থেকে আর রিদিতাকে দেখে ভয় পাবি না, আমরা তোর সাথে আছি। আচ্ছা, দেখা যাবে, আগে কয়েকটা দিন যাক, সময় হলে কে কাকে ভয় পায় সবাই সেটা দেখতে পারবে। আচ্ছা দোস্ত, এখন চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ক্লাসে ঢুকে সোজা বেঞ্চে বসে পড়লাম। কিন্তু কি হলো এটা? নিচ দিয়ে ভিজা লাগছে কেন? নিচের দিকে তাকিয়ে দেখি আমার বেঞ্চে তেল জাতীয় কিছু লেগে আছে, তারপরে আমার প্যান্ট ভিজে গেছে। এখন আপনারাই বলুন তো, এখন আমার কেমনটা লাগে? আমি আশেপাশে তাকিয়ে দেখি রিদিতে মুচকে মুচকে আসছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ, কি আর করার। এভাবে বাকি ক্লাসটা শেষ করে দিলাম এক দৌড়। আজকে নিজেকে সত্যি আবল আবল মনে হচ্ছে। মজা নেওয়ার একটা মাত্রা থাকে, কিন্তু আজকেরটা কি হলো? সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসেই প্যান্ট পরিবর্তন করে আরেকটা প্যান্ট পরে চলে গেলাম গ্যারেজে। সেখানে গিয়ে দেখি রিদিতা এক জায়গায় বসে আছে। আমাকে দেখি আমার গালে একটা চট দিয়ে বলল,
তুই এতক্ষণ কইছিলি? সেই কখন থেকে এখানে বসে আছি। আমার সময়ের দাম নেই নাকি? আমার তো এবার মাথা গরম হয়ে গেল। একে তো আমার প্যান্টের 12টা বাজিয়ে দিয়েছে, আবার এখন আসতে না আসতে গালে চর। তাই আমি দিলাম হৃদিতার গালে একটা না দুইটা না তিনটা চর। এবার মনে হলো আমার মনটা ফ্রেশ হয়েছে। কি, তোর এত বড় সাহস? তুই আমার গালে চড় মারলি? কালকে কলেজ আয়, তারপর তোর মজা দেখাবো। আরে যা, তুই পারিস শুধু কলেজটা নিয়ে বড়াই করতে। তুই যদি মেয়ে না হয়ে ছেলে হতি, তাহলে এতদিনে তোর হাত পা ভেঙে তোকে হাসপাতালে ভর্তি করে দিতাম। হৃদিতে তো আমার কথা শুনে যেন বাকরুদ্ধ হয়ে গেছে। এই, তুই কে রে? তুই কি আবুল নাকি অন্য কেউ? তোর কথার সাথে তো চেহারার কোনো মিল পাচ্ছি না আমি আজকে। এতদিন অনেক অত্যাচার মেনে নিয়েছি, কিন্তু আর না। ঠিক আছে, দেখি তুই কিভাবে ভালো থাকিস। এখন আমার গাড়ি ঠিক করে দে, তোকে পরে দেখে নিব। আমি আর কিছু না বলে গাড়িটা ঠিক করতে শুরু করলাম। নতুন ইঞ্জিন লাগিয়ে আর একটু মেরামত করে গাড়িটা ঠিক করে নিলাম। এরপর হৃদিতা তার গাড়ি নিয়ে চলে গেল। আর যাওয়ার আগে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। হৃদিতা চলে যাওয়ার পর আমি রাকিবকে সব কিছু ফোন করে জানিয়ে দিলাম। দোস্ত, তুই কিছু চিন্তা করিস না, আমরা তো আছি। তুই কালকে কলেজে আয়, বাকিটা আমাদের উপর ছেড়ে দে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, আমি তাহলে রাখলাম। রাকিবের সাথে কথা শেষ করে বাসায় চলে আসলাম। মনে মনে ভাবছি, আজকের কাজটা কি আমি ঠিক করেছি? দুর্বল, কিছুই ভালো লাগছে না। এখন এগুলো না ভেবে খাবার খেয়ে নেই। অনেক পড়া বাকি আছে, 2 দিন পর আবার পরীক্ষা শুরু। তাই অনেক রাত পর্যন্ত পড়লাম, এরপর ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে কিছু হালকা রান্না করলাম, সেগুলো খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেটে পা রাখতেই কলেজের সামনে হৃদিতা তার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের হাতে লাঠি, হকি স্টিক। আমি আশেপাশে তাকিয়ে রাকিব আর অনিককে খুঁজছি। শালারা আমাকে আজকে এভাবে একা রেখে কই চলে গেল? আমি গেটের সামনে ঠায় দাঁড়িয়ে আছি। হৃদিতা আর তার বন্ধুরা আমার দিকে এগিয়ে আসছে। একজন আমাকে এগিয়ে এসে মারতে যাবে, তখনই পিছন থেকে কারো আওয়াজ শুনে আমার সামনে থেকে ছেলেটি দাঁড়িয়ে পড়ল। আমি পিছনে তাকে দেখে পুলিশ। ভাবলাম হৃদিতা আবার পুলিশকেও জানিয়েছে নাকি। এখন তো আমার 2 দিকেই বিপদ, জলে কুমির, ডাঙায় বাঘ। মনে মনে ভাবছি, জাহিদ, আজকে তুই শেষ। এমন সময় রাকিব আমার সামনে এসে বলল, দোস্ত ভয় পাস না, পুলিশকে আমি ফোন করে আসতে বলেছি। এইখানে কি হচ্ছে এসব? স্যার, এই ছোট লোকের বাচ্চা আমাকে মেরেছে। আপনি তাকে ধরে নিয়ে যান, আর এমনভাবে মারবেন যেন 1 মাস হাসপাতালে ভর্তি হয়ে থাকে। সেটা কি আমি আপনার কাছ থেকে শুনবো? এই মেয়ে, তুমি এই ছেলের সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? আমার তো তোমাদের সবাইকে সন্দেহ হচ্ছে। এরপর যদি আবার এমন কাজ করতে দেখি, তাহলে সবগুলোকে ধরে নিয়ে যাব। এখন সবাই ক্লাসে যাও। পুলিশের কথা শুনে সবাই যে যার মতো সেখান থেকে চলে গেল। এরপর রাকিব পুলিশকে উদ্দেশ্য করে বলল, ধন্যবাদ স্যার, সময় মতো এখানে আসবার জন্য। ধন্যবাদের কি আছে, এটা আমাদের কর্তব্য। এরপর আবার সমস্যা করলে আমাকে জানাবে, আমি আবার আসব। এবার পুলিশ চলে গেল। ধন্যবাদ দোস্ত, আজকে তোরা না থাকলে এতক্ষণ আমি হয়তো পটল তুলতাম। তোকে আগেই বলেছি, তুই এখান থেকে আর কোনো চিন্তা করবি না, আমরা তোর সাথে আছি। এখন চল ক্লাসে। এরপর আমরা 3 বন্ধু মিলে ক্লাসে গেলাম। এদিকে রিদিকা ভাবছে, আবুলকে তো এখন আর অত্যাচার করা যাবে না, নতুন ফন্দি বের করতে হবে। আমাকে চর মেরেছিস তুই, এর শাস্তি তো তোকে পেতেই হবে। হঠাৎ রিদিতার মনে একটু বুদ্ধি আসলো। আবুলটাকে প্রেমের জালে ফাঁসালে কেমন হয়? বুদ্ধিটা খারাপ না, এরপর সময় বুঝে আমার প্রতিশোধটা নেওয়া যাবে। আমি ক্লাসে ঢুকলাম। আমি অনেক রাকিবের সাথে বসে আছি। একটু পর স্যার আসলো আর এসে বলল, বাইরে নোটিশ বোর্ড দেওয়া আছে, কালকে পরীক্ষা শুরু। রুটিন থেকে পরীক্ষার সময় আর কে কার সাথে পরীক্ষা দিবে সেটা বের করে নিও। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। ক্লাস শেষ হতে রিদিতা আমার সামনে এসে বলল, 10 মিনিট পর কলেজের পিছনে যেতে কথা আছে। আমি তো একটু ভয় পেলাম, আবার নতুন কোনো মারার ফোন দি নাকি। তখন রাকিব বলল, ভয় পাস না, তুই যা, কিছু হলে পুলিশকে ফোন দিলেই চলে আসবে। এরপর রিদিতা একটা হাসিতে চলে গেল। আমরা 3 জন তো অবাক। রাকিব তো আমাকে খোঁচা মেরে বলল, কিরে বন্ধু, বুঝলাম না, তোকে দেখে হাসি দিল মনে হয়। তোর প্রেমে পড়ে গেল নাকি? দূর, কি যে বলিস না, এই মেয়েকে আমি জীবনে বিশ্বাস করব না। আর প্রেম তো দূরের কথা। আচ্ছা তোরা থাক, আমি গিয়ে দেখে আসি কি বলে। এরপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের পিছনের দিকে চলে আসলাম। এসে দিকে রিদিতা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। আমি তার সামনে আসতে এসে আমাকে বলল, সরি জাহিদ, এতদিন আমি তোমার সাথে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। জানি আমি আমার এই ভুলের কোনো ক্ষমা নেই, তারপরেও আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিবে, কারণ তোমার মন অনেক ভালো। আমি এতদিন তোমাকে চিনতে ভুল করেছি, এখন বুঝতে পেরেছি যে তোমাকে এভাবে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি। আমি হৃদিতার মুখে এগুলো কথা শুনে আমার হজম হচ্ছে না। এই মেয়ে বলে কি এসব? হৃদিতার মুখে এমন কথা স্বপ্নেও শোনা সম্ভব না। আর আমি দিনে দুপুরে এগুলো শুনছি। হৃদিতা আবারও বলতে শুরু করেছে,
জানি তো আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি সত্যি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও জাহিদ। আপনি ঠিক আছেন তো? এগুলো কি বলছেন? আমি যা বলছি ঠিকই বলছি। এখন তুমি যদি আমায় ক্ষমা না করে তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই না না থাক, আপনাকে শেষ করতে হবে না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। রীতিতা মনে মনে বলছে। ফকিন্নির বাচ্চা, ক্ষমা চাইবো তোর কাছে? এটা তো একটা নাটক। আমি জানি তুমি অনেক ভালো। আচ্ছা একটা কথা বলি। জি বলুন। আপনি করে কেন বলছো? তুমি করে বলো প্লিজ। আমি পারবো না, আমার সমস্যা হয়। প্লিজ একটু চেষ্টা করো, আমি জানি তুমি পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি করে বলবো। এখন বলেন কি কথা বলবেন। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। কি? হ্যাঁ, প্লিজ আমার প্রপোজালটা মেনে নাও। আপনার মাথা ঠিক আছে? এটা কখনো সম্ভব না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি এখন আমাকে ভালো না বাসো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তুমি যা খুশি করো, ভালোবাসতে পারবো না। ঠিক আছে, তাহলে এই যে দেখছো বিষের বোতল, এটা খেয়ে আমি এখনই মরে যাচ্ছি। তুমি ভালো থেকো। এটা বলে হৃদিতা বোতল থেকে সবগুলো বিষ খেয়ে ফেললো। এরপর মাটিতে পড়ে গেল। আমি হৃদিতার দিকে তাকিয়ে দেখি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তাকে কোলে নিলাম আর দিলাম এক দৌড়। কলেজে সবসময় একটা অ্যাম্বুলেন্স থাকতো, সেটা বের করে তাকে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে গিয়ে ডক্টরকে ডাকতে লাগলাম। আমার ডাক শুনে নার্স এসে হৃদিতাকে একটা স্ট্রেচারে করে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। অনেকক্ষণ পর ডক্টর বের হয়ে আসলো। আমি কি ডাক্তারকে বললাম, হৃদিতার কিছু হয়নি তো? চিন্তার কোনো কারণ নেই, বিপদ মুক্ত আছে, যান গিয়ে দেখে আসতে পারেন। আমি কথাটা শুনে চলে গেলাম ভিতরে। গিয়ে দেখি হৃদিতা শুয়ে আছে। আমি গিয়ে বললাম, আপনি কি পাগল হয়ে গেছেন? যদি আপনার কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার যা হবার হতো তাতে তোমার কি? যদি এখনো আমাকে ভালো না বাসো তাহলে আমি এখন আবার বিষ খাবো। আমি আর কিছু না বলে হৃদিতার হাত ধরলাম আর বললাম, ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, তুমি আর এমন পাগলামো করো না প্লিজ। হৃদিতা তো মনে মনে অনেক খুশি, কারণ তার প্ল্যানটা কাজে দিয়েছে। আসলে বিষ হিসেবে হৃদিতা টমেটো সস দিয়ে বোতল ভরে রেখেছিল, আর সেটাই মুখে নিয়েছিল। তারপর তো রক্ত বের হয়েছিল, আর তাই দেখে আমি রক্ত মনে করেছিলাম। আর হাসপাতালে ডাক্তারকে হৃদিতা আগে থেকে বলে রেখেছিল যে সে আসলে তাকে যেন এমনভাবে নিয়ে নাটক করে সবাই, আর আমাকে যেন কিছু না বলে। বোকা আমি হৃদিতার কোনো প্ল্যানই বুঝলাম না, তাই হৃদিতা মুচকে আসলো। তুমি হাসছো যে, কি হয়েছে তোমার? এই হাসি সুখের হাসি, তোমাকে কাছে পাওয়ার হাসি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন শুয়ে থাকো। কালকে তো আবার পরীক্ষা শুরু, পরীক্ষা দিতে পারবে তো? সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার পাশে সব সময় থেকো, তাহলে আমি ঠিক হয়ে যাব। সত্যি মেয়েটা অনেক পরিবর্তন হয়ে গেছে, মনে মনে ভাবলাম। আচ্ছা তুমি এখন ঘুমাও, আমি তাহলে বাসায় গেলাম। আচ্ছা যাও, আর সাবধানে যেও, কালকে কলেজে দেখা হবে। এই বলে রীতিতা আমার কপালে একটা কিস করলো। আমি তো অবাক, এটা কি হলো? আমি একটু লজ্জা পেলাম। তাকে দেখে রীতিতাও লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আমি এরপর রীতিতাকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে রীতিতা তার মুখ ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ সে যে আমার কিছু না থাকা সত্ত্বেও কিস করেছে। প্রতিশোধ নেওয়ার জন্য একটা ছোট লোকের বাচ্চাকে আমি কিস করলাম। ইস, ঘৃণায় শরীর জ্বলে যাচ্ছে। যাক, অবশেষে আবুলটাকে আমার জালে ফাঁসাতে পেরেছি। এখন শুধু সময়ের অপেক্ষায়। আমি বাসায় এসে কিছু খাবার খেয়ে চলে গেলাম গ্যারেজে। সেখানে বড় ভাইকে বললাম, ভাই আমার কিছুদিন ছুটি লাগবে, কালকে থেকে আমার পরীক্ষা। বড় ভাই আমাকে বলল, ঠিক আছে, সমস্যা নেই, ভালো করে পরীক্ষা দিস, আর পরীক্ষার পর আবার কাজে চলে আসিস। এই নে তোর আগের মাসের টাকা। আমি টাকা হাতে নিয়ে ভাইকে ধন্যবাদ জানিয়ে রুমে চলে আসলাম। এসে পড়ায় মন দিলাম, অনেক রাত পর্যন্ত পড়লাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এরপর কখন সকাল হলো বুঝতেই পারলাম না। মোবাইলের অ্যালার্মে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। এরপর রেডি হয়ে চলে গেলাম কলেজে। আজকে কলেজে যেতে ভালো লাগছে, কারণ এখন আর রীতিতার প্যারা নিতে হবে না। আমি তাকে ভালোবাসার জন্য রাজি হইনি, আসল কারণ হচ্ছে তার অত্যাচার থেকে বাঁচতে আর তার কথায় রাজি হয়েছি। কথাগুলো ভাবতে ভাবতে কলেজের সামনে চলে আসলাম। কলেজে আসতে অনিক আর রাকিবকে দেখলাম। প্রিয় জাহিদ, তুই কালকে আমাদেরকে না বলে কই গিয়েছিলি? এরপর আমি কালকে যা যা হয়েছিল সব তাদের খুলে বললাম। আমার কথা শুনে তো দুজনেই আমার দিকে তাকিয়ে আছে। দোস্ত, তোর কপাল খুলে গেছে। হৃদিতার মতো এত সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। এখন বল, ট্রিট কবে দিচ্ছিস? ধুর, আমি প্যারার মধ্যে আছি আর তোরা বলিস ট্রিট দিতাম। কিসের প্যারা? রিদিতাকে আমি ঠিকমতো বুঝতেই পারছি না তার মনে কী চলছে। আগে আমাকে জানতে হবে সে কী চায়, এরপর বাকিটা বলবো। দূরে তাকে দেখে রিদিতা আমাদের সামনে হেঁটে আসতেছে, আর এসে আমাকে বলছে, এই তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজে বেড়ালাম। এত খোঁজার কি আছে, আমি তো এখানে আছি, কিছু বলবা? বলবো বলেই তো তোমাকে খুঁজছি।
কি বলবা বলো? এখানে বলবো না, পরীক্ষার শেষে বাইরে থেকো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব, সেখানে বলবো। এই বলে রীতিতে চলে গেল। আমার হারামি বন্ধুরা এগুলো নিয়ে আমাকে খুব জ্বালাচ্ছে। তা মামা, এ কয়দিনে এত কিছু কেমনে কি? আরে আমি তো শুধু শুরু থেকে শেষ পর্যন্ত সবই বলেছি, তাহলে তো ভাব নিতেছিস কেন? আচ্ছা, রাগ করিস কেন? চল গিয়ে দেখি কার কোন জায়গায় সিট পড়েছে। আচ্ছা চল। আমরা কলেজের সামনে থেকে ক্লাসে চলে গেলাম। আমি আমার রোল অনুযায়ী আমার সিট খুঁজছি। এরপর পেয়ে গেলাম, কিন্তু আমার সাথে যে সিট খালি ছিল সেখানে তাকিয়ে দেখি একটা মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা ছোট্ট করে হাসি দিল আর বলল, হাই, আমি নীলা। দাঁড়িয়ে না থেকে নিজের সিটে এসে বসো। আমি মেয়েটার কথা শুনে বাস্তবে ফিরলাম, তাই নিজের সিটে বসে পড়লাম। একটু পর স্যার আসলো আর সবাইকে খাতার প্রশ্ন দিয়ে গেল। আমি প্রশ্ন হাতে নিয়ে দেখি মোটামুটি সবই কমন এসছে, তাই লিখতে শুরু করলাম। আর অন্যদিকে নীলা মেয়েটা তার মতোই লিখছে। এই মেয়েকে আমি কখনো দেখিছি বলে মনে হচ্ছে না। আসলে আমি কলেজে এসে কোনো মেয়ের দিকে তাকাই না, তাই হয়তো চিনতে পারিনি। কি হয়েছে আপনার? কোনো সমস্যা? কমন পড়েনি বুঝি? আপনি চাইলে আমার থেকে সাহায্য নিতে পারেন। আমি তো মেয়েটির কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে বলে কি, তাকিয়ে থাকলেই আমি বুঝি কিছু পারি না? কথাগুলো মনে মনে ভাবছিলাম। জি না, আপনাকে ধন্যবাদ আমাকে বলার জন্য। আর আমার আলহামদুলিল্লাহ সবই কমন এসছে। এই বলে আবারও লিখতে শুরু করলাম। আর অন্যদিকে নীলা তার মতো লিখছে। সবগুলোর উত্তর দেওয়া শেষ করে ক্লাসরুম থেকে বের হয়ে আসলাম। আমার সাথে সাথে নীলা আমার পিছন পিছন আসতে লাগলো। কি ব্যাপার, আপনি আমার পিছন পিছন কোথায় যাচ্ছেন? এই যে আপনার কলমটা ভুল করে ফেলে গিয়েছিলেন, সেটা ফেরত দিতে আসলাম। ও সরি, ভুল করে তাড়াতাড়ি করতে গিয়ে রেখে আসছিলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? এর থেকে ভালো হতো যদি ক্যান্টিনে গিয়ে আমার সাথে এক কাপ চা বা কফি খেতেন। আজকে তো সময় হবে না, অন্য আরেকদিন সময় করে খাবো। আচ্ছা ঠিক আছে। বলে নীলা চলে গেল। আর আমি চলে গেলাম রিদিতার সাথে দেখা করতে। কলেজের এক প্রান্তে রিদিতা বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি তার সামনে আসতে এসে ফোনটা কেটে দিল। এই তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। পরীক্ষা শেষ হলো, এরপর আসলাম। আর দেরি করার জন্য সরি। সরি বললে তো হবে না, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তা কি শাস্তি? কান ধরে 1 মিনিট দাঁড়িয়ে থাকো, এটাই হলো তোমার শাস্তি। এইটুকু ভুলের জন্য কান ধরতে হবে? না ধরলে কথা নেই তোমার সাথে। বুঝেছি তুমি আমাকে ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে আমার সব কথা তুমি শুনতে। কথাগুলো বলে রিদিতা কান্না শুরু করে দিল। এখন উপায় না পেয়ে কান ধরে দাঁড়িয়ে আছি। এদিকে রিদিতা মনে মনে হাসছে। এইভাবেই তোকে অল্প অল্প করে শাস্তি দিব। আমাকে চর মারার শাস্তি তোকে তিলে তিলে বুঝিয়ে দিব। 1 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকার পর হাত ছেড়ে দিলাম। ভাগ্যিস কেউ ছিল না এই সময় এদিকে, তা না হলে আমার অবস্থা কিছু হতো। এখন তো তুমি খুশি? খুব খুশি আমার জানুটা, আমাকে সত্যিই অনেক ভালোবাসে। তাহলে এখন আমি চলে যাই। কয়ে যাবে? তোমাকে না বলেছি আজকে ঘুরতে যাব? এখন চলো আমার সাথে। রিদিতার সাথে যেতে লাগলাম। রিদিতা তার গাড়ির সামনে এসে আমাকে বললো গাড়িতে উঠতে। তোমার সমস্যা হবে না? ওই, আগের কথা বাদ, এখন তুমি আমার কলিজা, তাই তুমি গাড়িতে না উঠলে কে উঠবে শুনি? আর কোনো কথা না বলে উঠে পড়ো। আমি আর কোনো কথা না বলে গাড়ি থেকে বসলাম। রিদিতা আমার পাশে বসলো আর আমার হাতে হাত রাখলো। কোথায় যাবে? সামনেই একটা পার্ক আছে, আমরা সেখানেই যাব। এরপর গাড়ি পার্কের সামনে থামলো। আমরা গাড়ি থেকে নেমে পার্কের ভেতরে গেলাম। অনেকক্ষণ ধরে হাঁটছি আর টুকটাক কথা বলছি। রিদিতা আমায় বলল, এই যাও তো, বাদাম নিয়ে আসো। আমি গিয়ে 20 টাকার বাদাম নিয়ে রিদিতার কাছে আসলাম। এরপর রিদিতা বসে পড়লো আর আমাকে বসতে বললো। আমিও বসে পড়লাম। রিদিতা আমাকে বললো বাদামের খোসাগুলো ছাড়িয়ে দিতে। আমি একটা একটা করে সবগুলোর খোসা বের করে রিদিতার সামনে রাখলাম। রিদিতা আমাকে তার কোলে মাথা রাখতে বললো। আমি তার কোলে মাথা রাখলাম। সে একটা বাদাম নিজে খাচ্ছে, আরেকটা আমাকে খাইয়ে দিচ্ছে। আমি যত দেখছি রিদিতাকে ততই অবাক হচ্ছে। আসলে কি রিদিতা আমার সত্যিকারের অর্থে ভালোবাসে? আর অন্যদিকে রিদিতা ভাবছে, ইচ্ছে করছে আবুলটাকে পানিতে ফেলে দিই, আর না হয় গলা টিপে মেরে ফেলি। ইস, বাসায় গিয়ে পাক্কা 2 ঘন্টা গোসল করতে হবে। এরপর আমরা দুজনই চিন্তা থেকে বের হয়ে একে অন্যজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। কি ভাবছো? তেমন কিছু না, ভাবছি তুমি বাহির থেকে যেমনই হও না কেন, ভেতর থেকে তুমি অনেক ভালো। আর রিদিতা মনে মনে ভাবছে, আমি ভালো না খারাপ সেটা সময় হলেই জানতে পারবি। তাই বুঝি, এখন চলো, অনেক সময় হয়েছে, এবার বাসায় যাওয়া যাক। হ্যাঁ চলো। এরপর সেখান থেকে যে যার মতো বাসায় চলে আসলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। পরীক্ষাও সবগুলো শেষ হলো। ভালোভাবে পরীক্ষা দিয়েছি, আশা করি ভালো একটা মার্ক পাবো। অন্যদিকে রিদিতের সাথেও অনেক ঘুরলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, কিন্তু তার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করছে না। এর মধ্যে অনেকবার হাত ধরা ও কোলে মাথা রাখা
এমনকি পরীক্ষার শেষের দিন হৃদিতা আমায় কিছু করেছিল, এরপরও তার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। একদিন নীলা আমার সামনে এসে হাজির হলো। কি ব্যাপার মিস্টার, কি এত ভাবছেন? আমি চুপ করে অতল সমুদ্রে ভেবেই যাচ্ছি। তা দেখি নীলা আমায় হাত দিয়ে ধাক্কা দিল। এবার আমার হুঁশ ফিরে আসলো। আমি হুড়মুড়িয়ে তাকে দেখি নীলা আমার সামনে। কি ব্যাপার, আপনি এখানে কখন আসলেন? সেই কখন থেকে আপনাকে ডেকে যাচ্ছি, আপনার তো কোনো পাত্তাই নেই। তা এত কি ভাবছেন মিস্টার? এমনি কিছু না। তা আপনার কি খবর? আমার খবর নিয়ে আর কি করবেন? আমাকে তো আপনি... কথাটা বলি নীলাও চুপ হয়ে গেল। কি হলো, চুপ করে গেলেন যে? না তেমন কিছু না। আচ্ছা চলেন ক্যান্টিনে গিয়ে এক কাপ কফি খেয়ে আসি, যদি আপনার সময় হয় তো। আমার আজকে কোনো কাজ নেই এখন, তাই আপনার সাথে এক কাপ কফি খাওয়াই যায়। এরপর আমরা চলে গেলাম ক্যান্টিনে। নীলা আমার আর তার জন্য 2টা কফি অর্ডার করলো, আর একটু পর কফি চলে আসলো। আচ্ছা তোমার বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? কেউ নেই মানে কেউই নেই। কোথায় আছেন তাহলে? জানি না। আপনি কি আমার কথা রাগ করেছেন? না তেমন কিছু না, আসলে আমি আমার অতীতগুলো মনে করতে চাই না, তাই এইসব কথা থাক, অন্য আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি কি জানেন হৃদিতা আপনাকে নিয়ে গেম খেলছে? মানে? মানে হলো সে আপনাকে মিথ্যা ভালোবাসা নাটক করছে। সেটা আপনি কিভাবে জানলেন? কারণ আমি তার বান্ধবী ছিলাম এক সময়, কিন্তু এখন আর নেই। আপনাকে কষ্ট দেওয়ার জন্য সে এগুলো করছে, আরও অনেক কিছু করতে যাবে সামনে দিয়ে। তা আমাকে আপনি এগুলো কেন বলছেন? কারণ আমি জানি আপনি অনেক ভালো, আর আপনাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে না। আমি আপনাকে অনেক আগে থেকেই ফলো করেছি। আপনি সবার মতো না, একদম আলাদা। আপনার মধ্যে কোনো 6-9 নেই। আপনি প্লিজ হৃদিতার থেকে সাবধানে থাকবেন। আর আমি যে এগুলো আপনাকে বলেছি, এই কথাটা হৃদিতাকে বলবেন না। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি আমার অনেক উপকার করলেন, আর আপনার কথা আমি বলে দেব, এই কথা ভাবলেন কিভাবে? যাই হোক, আসলে আমিও হৃদিতাকে ভালোবাসি না। সত্যি কথা বলতে, তার কাছ থেকে একটু শাস্তি কম পেতে তার সাথে তাল মিলিয়ে যাচ্ছি। আমার ইচ্ছে হলো যেভাবেই হোক কলেজ লাইফটা শেষ করা। ও আচ্ছা, আপনি সত্যি হৃদিতাকে ভালোবাসেন না? জি না। নীলাকে দেখলাম সে অনেক খুশি হয়েছে বলে মনে হচ্ছে, তাই আমি বললাম, কি হলো আপনার আবার, আপনি হাসছেন যে? সেটা আপনি যদি বুঝতে পারেন তাহলে তো অনেক ভালো হতো। আপনি আসলেই একটা আবুল। এই কথা বলে নীলা দৌড়ে চলে গেল। আমি নীলা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। আমি নাকি আবুল? আমি যে কি সেটা যদি আপনি জানতেন তাহলে তো হয়ে যেত। তবে একটা কথা ভাবছি নীলার ব্যাপারে, আর আমি যে ভাবছি পাঠক পাঠিকার আপনারা কি তাই ভাবছেন? এরপর আমি আর সেখানে না দাঁড়িয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রান্না করে খাবার খেলাম। কলেজে কয়েকদিনের জন্য ছুটি দিয়েছে পরীক্ষার জন্য, তাই কয়েকদিন একটু ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে হবে। তাই শুয়ে শুয়ে এগুলোই ভাবছিলাম। যখনই ঘুম চলে আসবে ঠিক তখনই মোবাইলটা বেজে উঠলো। এই সময় আবার কে ফোন দিল? মোবাইলের স্ক্রিনে তাকে দেখি অচেনা নাম্বার থেকে কে যেন ফোন দিয়েছে। ভাবছি ফোনটা ধরবো নাকি কেটে দেবো। কীভাবে যেন ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ। আমিটা কে? আরে আমাকে চিনতে পারছেন না? আমি নীলা। তা আপনি আমার নাম্বার কিভাবে পেলেন? সেটা বলা যাবে না। এই কথা বাদ দিয়ে বলুন কি করছেন এখন? না, আপনাকে বলতে হবে আমার নাম্বার কিভাবে পেলেন। আমি তো আমার নাম্বার আমার পরিচিত মানুষ ছাড়া কাউকে দিই না। রাকিব ভাইয়া দিয়েছে। প্রথমে দিতে রাজি হয় নাই, পরে অনেক কষ্টে নিয়েছি। তা এত কষ্ট করে আমার নাম্বার নেওয়ার কি আছে শুনি? সেটা আপনাকে জানতে হবে না। এখন বলেন কি করছেন আপনি? এই তো ঘুমের দেশে যেতে চাচ্ছিলাম, কিন্তু আপনি তো এসে আমার পথে বাধা হয়ে আসলেন। সরি, আমি বুঝতে পারিনি আপনি এখানে ঘুমিয়ে পড়বেন। আচ্ছা সরি, বলতে হবে না। তা কিছু বলবেন? বলছিলাম যে কলেজ তো কিছুদিন বন্ধ থাকবে, তাই যদি কালকে ফ্রি থাকেন তাহলে আপনাকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হতাম। তা আমার মতো আবুলকে নিয়ে ঘুরতে গেলে আপনার সমস্যা হবে না? আমি হৃদিতার মতো না, বুঝলেন? তাহলে আপনি কার মতো? আমি আমার মতো। আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই তাহলে কালকে জানিয়ে দেব। এখন বাই, আমি ঘুমাবো। আসলেই আপনি একটা... কথাটা শেষ না করে নীলা ফোন কেটে দিল। বাকি কথাটা আমি জানি, আর সেটা হলো আমি একটা আবুল। আবুল হিসেবে দেখছি আমার বেশ সুনাম। একটা জিনিস ভেবে দেখলাম, নীলার সাথে কথা বলতে আমার খারাপ লাগে না, যেমনটা হৃদিতের সাথে কথা বলতে গেলে হতো। নীলা যখন আমাকে তার হাত দিয়ে স্পর্শ করেছিল তখন মনের মধ্যে একটা কারেন্টের মতো ঝাটকা লেগেছিল। আর নীলা দেখতেও তো খারাপ না, বেশ ভালো, ভদ্র, অহংকার নেই মনের মধ্যে। এমন একজনকে তো আমি আমার জীবনে খুঁজছি। আচ্ছা নীলাকে কি কালকে বলে দেখবো সে আমাকে ভালোবাসে কিনা? কালকে ঘুরতে যাওয়ার সময় ওকে এক ফাঁকে বলে দেখবো। এখন ঘুমাই। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে।
উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। ফোনে তাকে দেখি কালকের নাম্বার থেকে 20টা মিসড কল এসেছে, তাই কল ব্যাক করলাম অবাস থেকে। এই এত সময় কি করছিলেন শুনি? এই তো ঘুম থেকে উঠে রান্না করলাম, এখন নাস্তা করছি। আহারে বেচারার কি কষ্ট, তা একটা বিয়ে করলেই তো পারেন। আমার মতো আবুলকে কোন মেয়ে বিয়ে করবি শুনি? আপনি একটু ভালো করে তাকিয়ে দেখেন, তাহলে দেখতে পারবেন। কই নেই তো। ধুর, আপনি আসলেই একটা। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি নাস্তা করে বের হন। আমি কিন্তু রেডি হয়ে বসে আছি আপনার জন্য। ওকে, আমি বেরোচ্ছি। তা কোথায় আসবো? আমি আপনাকে মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, দেখে নিন। ওকে। এরপর নীলা ফোন কেটে দিল। আর একটু পর একটা মেসেজ আসলো, তাতে একটা ঠিকানার নাম দেওয়া আছে। আমি চিনি সেটা, তাই নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম সেখানে। প্রায় 30 মিনিট পর সেখানে চলে আসলাম। গিয়ে দেখি নীলা একটা নীল শাড়িতে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমি তো নীলার দিক থেকে চোখে নামাতে পারছি না, এত সুন্দর লাগছে। আজকে নীলাকে শাড়ি পরায়। কি হলো মিস্টার, এইভাবে কি দেখছেন? আমি ওভাবেই তাকিয়ে আছি। এই যে। এবার নীলা আমার মাথায় হাত দিয়ে একটু ঝাঁকালো। আমি হুঁশ ফিরে পেয়ে নীলার দিকে তাকালাম। কি বলুন, আমি শুনছি। নীলা আমার কাণ্ড দেখে হাসতে লাগলো, আমি হেসে দিলাম। কি হয়েছে, আর হাসতে হবে না। তা এভাবে আমার দিকে তাকিয়েছিলেন কেন? সত্যি আপনাকে অনেক সুন্দর লাগছে আজকে। শাড়িতে যে আপনাকে এত সুন্দর লাগবে সেটা আমার জানা ছিল না। নীলাকে দেখলাম একটু লজ্জা পেয়েছে। থাক, আর পাম দিতে হবে না। এখন চলুন পার্কের ভিতরে যাই। আচ্ছা চলুন। এরপর নীলার সাথে ভিতরে ঢুকতে লাগলাম। এক জায়গায় এসে নীলা বলল, আমি বলেছি তো আপনাকে খেতে হবে। আমি তো ফুচকা খাই না। এরপর আমি আর কিছু বললাম না। দোকানদারকে বলল 2 প্লেট ফুচকা বানিয়ে দিতে। এরপর মামা 2 প্লেট ফুচকা দিল। নীলা ফুচকার প্লেট হাতে পেয়ে খেতে শুরু করেছে। মেয়েরা যে এত ফুচকা কীভাবে খেতে পারে আমার জানা নেই। নীলা আমার দিকে তাকিয়ে বলল, কি হলো, আপনি খাচ্ছেন না কেন? এমনি ভালো লাগছে না। এরপর নীলা আমাকে বলল হা করতে। আমি হা করতেই নীলা আমার মুখে একটা ফুচকা দিয়ে বলল। আমি ফুচকা খেয়ে আবার নীলার দিকে তাকিয়ে আছি। তাই দেখি নীলা হয়তো বুঝে গেছে যে আমাকে খাইয়ে দিতে হবে। তাই নীলা খাওয়া বন্ধ করে আমাকে একটার পর একটা ফুচকা খাইয়ে দিতে লাগলো। জীবনে কখনো ফুচকা খাইনি, কিন্তু এখন মনে হচ্ছে দুনিয়ার সব ফুচকা আজকে আমাকে খাইয়ে দিলেও আমার পেট ভরবে না। প্লেটের সব ফুচকা শেষ। নীলা আমাকে বলছে, মিস্টার, আপনি না ফুচকা খান না, তাহলে এগুলো সব কে খেলো? আমি আর কিছু বলতে পারলাম না, চুপ করে আছি। কি বলবো আমি, সত্যি তো ফুচকা তো কখনো খাইনি, আর আজকে 1 প্লেট খেয়ে ফেললাম। নীলা আবার বলল, আচ্ছা চলেন এখন ওই দিকটায় যাওয়া যাক। আমি হ্যাঁ সুযোগ জবাব দিলাম। এরপর দুজনে হাঁটছি পাশাপাশি হয়ে। একটু পর আমি নীলাকে বললাম, আচ্ছা নীলা, একটা কথা বলবো? বলেন, কি কথা বলবেন? আপনার মুখ থেকে কিছু একটা শোনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনি কি কাউকে পছন্দ করেন? হঠাৎ এমন প্রশ্ন করলেন যে? না, এমনি মনে হলো তাই বললাম। ও আচ্ছা, আসলে আমি একজনকে অনেক ভালোবাসি। সেই কলেজের প্রথম দিন যখন তাকে দেখে দিলাম, ঠিক তখন থেকেই সে সবার থেকে একদম আলাদা। গরিব ঘরের ছেলে হলেও তাকে আমি অনেক ভালোবাসি। আমার বুঝতে বাকি রইল না যে নীলা কার কথা বলছে। তারপরে তাকে বললাম, সেই ছেলেটার নাম বলা যাবে কি? এত সহজ করে বললাম, এরপরেও আপনাকে তার নাম বলে দিতে হবে? আপনি সত্যি একটা আবুল, যান, আপনার সাথে কথা নেই। এই বলে নীলা চলে যেতে চাইলো। আমি পেছন থেকে নীলার একটা হাত ধরে ফেললাম। নীলা দাঁড়িয়ে গেল। কি হয়েছে আপনার? আপনি আমাকে ধরলেন যে? তো এভাবে চলেই যাবেন, নাকি সেই ছেলেটার মনের কথাটা একটু শুনবেন? জি বলুন। ভালোবাসি। এভাবে না, সুন্দর করে প্রপোজ করেন। তুমি হাসতে পারলে আমিও হাসতে পারবো, তুমি কাঁদতে পারলে আমিও কাঁদতে পারবো, তুমি ভালোবাসতে পারলে আমিও ভালোবাসতে পারবো। শুধু পারবো না তোমাকে বলে যেতে, আই লাভ ইউ। এরপর নীলা আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, জীবন থাকতে আপনাকে বলতে পারবো না, কিন্তু মরে গেলে তার কথা বলতে পারবো না। অনেক হয়েছে আপনি করে বলা, এখন থেকে তুমি করে বলো। আচ্ছা ঠিক আছে। এরপর নীলা যা করলো তাতে তো আমি বাকরুদ্ধ, কারণ নীলা আমাকে কিস করেছে। প্রায় 5 মিনিট পর আমাকে ছেড়েছে। এভাবে কেউ কিস করে? আরেকটু হলে তো আমি পটল তুলতাম। হয়েছে, তোমাকে আর পটল তুলতে হবে না। এখন চলো, অনেক বেলা হয়েছে, বাসায় আমার জন্য সবাই চিন্তা করবে। আচ্ছা চলো তাহলে। এরপর নীলাকে তার বাসার সামনে নামাই দিয়ে আমিও গ্যারেজে চলে আসলাম। গ্যারেজে ঢুকতেই একটা গাড়ির দিকে আমার চোখ পড়লো। গাড়িটাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। এটা রোলস রয়েলস ব্ল্যাক এডিশন গাড়ি। গাড়ির ভেতর থেকে একজন নামলো। লোকটাকে দেখে তো আমি, লোকটি আর কেউই নয়, তিনি আমার বাবা। বাবাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। বাবা এখানে কিভাবে আসলো? আমার খবর কিভাবে পেলো? কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। একটু পর বাবা আমার সামনে আসলো। কি রে যাই তুই এখানে? জি,
আমি এখানে কাজ করি। মানে তুই কাজ করিস? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? আমার তো বিশ্বাস হচ্ছে না আমার ছেলে কাজ করছে। দেখেন, আমি আপনার সাথে কোনো প্রকার কথার মধ্যে জড়াতে চাই না। আপনি এখানে কেন আসছেন সেটা বললে খুশি হতাম। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার গাড়ির টায়ারটা কিছুতে লেগে হয়তো লিক হয়ে গিয়েছিল, তাই এই গ্যারেজে আসলাম। এখন এসে যে তোকে এইভাবে সামনে দেখতে পারবো কখনো সেটা ভাবতেও পারিনি। ওকে, আপনি একটু ভিতরে গিয়ে বসুন, আমি ঠিক করে দিচ্ছি। বাবা আমার কাজ করা দেখছেন আর ভাবছেন এটাই কি তা সেই ছেলে জাহিদ, যে জাহিদকে তিনি চিনত, নাকি ভুল দেখছে। কথাগুলো ভাবতে ভাবতেই দেখলো আমি তার সামনে দাঁড়িয়ে আছি। এই যে নিন, আপনার গাড়ি ঠিক হয়ে গেছে। জাহিদ বাবা, তুই আর এইভাবে থাকিস না, চল বাসায়। আমি তোর এই কষ্টটা বাবা হিসেবে দেখতে পারবো না। আগে যা হয়েছে তা ভুলে যা, আবার নতুন করে সব ঠিক করে নিস। না বাবা, তা আর হবে না। আমি যেহেতু আপনাকে কথা দিয়েছি ভালো হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আপনার পাশে আসব, সুতরাং এর আগে আর বাসায় যাব না। আপনি প্লিজ চলে যান। আমার কথা না হয় বাদ দিলাম, তোর মায়ের কথা একটু ভেবে দেখ। তোর মা তোকে না দেখতে পেয়ে কিভাবে যে দিন পার করছে, সেটা তুই নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবি না। বললাম তো, আমি যতদিন না নিজের মতো করে সব কিছু ঠিক করতে পারবো সেই পর্যন্ত বাসায় পা রাখবো না। জাহিদ, আমি সেদিন হয়তো তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি, কিন্তু তুই চলে যাওয়ার পর তোকে আমি আর তোর মা অনেক জায়গাতে খুঁজেছি, কিন্তু কোথাও তোকে পাইনি। আজকে তোকে এতটা কাছে পেয়েও বলিস চলে যেতাম। আমার এত অর্থ সম্পদ কার জন্য করছি? আপনার কথা শেষ হলে আপনি আসতে পারেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবুও তুই এটিএম কার্ডটা সাথে রাখ, যখন দরকার পড়বে খরচ করিস, কিন্তু তারপরও এসব কাজ করিস না। আমার আপনার টাকার কোনো প্রয়োজন নেই। এভাবে কষ্ট করে উপার্জন করে যে শান্তি পাবো, আপনার সেই টাকায় তেমন শান্তি পাবো না। বাহ, খুব বড় হয়ে গিয়েছিস দেখছি। খুশি হলাম তোর এমন কথা শুনে আজকে। আমার অনেক গর্ব হচ্ছে তোকে নিয়ে, কিন্তু তুই এই কার্ডটা রাখ। বাবা হিসাবে আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি আর বাবার কথার অবাধ্য হতে পারলাম না, তাই অনিশ্চয় শর্ত নিলাম। এরপর বাবা আমাকে বলল, ভালো থাকিস, আর কোনো সমস্যা হলে আমাকে বলিস। আর তোর মার কথা যদি মনে পড়ে তাহলে বাসায় এসে দেখা করে যাইস। এই বলে বাবা চলে গেলেন। আমি বাবা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই দেখলাম আমার সামনে অনিকা রাকিব দাঁড়িয়ে আছে। কিরে, তোরা এখানে কখন আসলি? এই তো তোর বাবা চলে যাওয়ার অনেক আগে। মানে তোরা সব শুনে ফেলেছিস? আমরা তো সব শুনেছি, এখন তুই বল আমাদের কেন এতদিন ধরে তোর আসল পরিচয় গোপন করেছিস? তোর বাবাকে তো আমি চিনি, যে কি তো তোদেরই কোম্পানি। তুই এত বড় কোটিপতির ছেলে হয়ে এভাবে নিজেকে গোপন করে রাখার কি কারণ বলতো? যেহেতু তোরা আমার কথা জেনেই গেছিস, তাহলে তোদেরকে আমার অতীতটা জানিয়ে দিই। বল। তাহলে শোন পাঠক পাঠিকারা, তাহলে আপনারাও চলেন, আপনাদেরকে আমার অতীত সম্পর্কে জানিয়ে দিই। ফ্ল্যাশব্যাক। আমি হলাম কোটিপতি বাবা মায়ের একমাত্র সন্তান। আমাদের তোর কোনো কিছুর কমতি নেই, তাই আমার মন যখন যা চাইতো তাই করতাম। আমি আগে যে কলেজে ছিলাম সে কলেজে সবাই আমাকে ভয় পেত, কারণ আমার রাগ অনেক বেশি। কোনো একটা ছোটোখাটো জিনিসকেই আমি ছাড় দিতাম না। ঝগড়া ছিল আমার প্রতিদিনের সঙ্গী। নেশা, জুয়া খেলা, নাইট ক্লাবে যাওয়া, এগুলো ছিল আমার প্রতিদিনের কাজ। আমার সাথে সবসময় 20 থেকে 30 জন পোলাপান থাকতো। আমি এক গাড়ি এক সপ্তাহের বেশি ব্যবহার করতাম না। আমি সব থেকে বেশি যত্ন নিতাম আমার চুল। কত টাকা খরচ করেছি আমার চুলের স্টাইলের জন্য তার শেষ নেই। জিম করে নিজেকে সবার থেকে আলাদা করার জন্য সবসময় প্রাধান্য দিতাম। আর নিজের পছন্দের নামি দামি সব ব্র্যান্ডের জামা কাপড় আর জুতোর তো কোনো কমতি ছিল না। প্রতিদিন আমার এসব কর্মকাণ্ড বাবার কানে যেত, কিন্তু বাবা কাজে ব্যস্ত থাকায় আমাকে তেমন একটা বলার সময় পেত না। এভাবে একদিন নাইট ক্লাব শেষ করে ড্রিঙ্ক করে বাসায় গেলাম, আর কলিং বেল চাপতে দরজার সামনে বাবাকে দেখতে পেলাম। আমার তখন হুঁশ তেমন একটা ছিল না, নেশার ঘরে ছিলাম। আমি জানতাম বাবা দেশের বাইরে আছে, কিন্তু আজকে তো বাসায় থাকবে তা আমার জানা ছিল না। বাবা এগুলো একদমই পছন্দ করতেন না, তাই আমার এমন অবস্থা দেখে আমাকে 2-3টা চড় দিলেন। চড় খাওয়ার পর আমার হুঁশ ফিরে আসলো, আর তাকে দেখি বাবা আমার সামনে। এরপর বাবা বলল, বেরিয়ে যা আমার বাসা থেকে, তোর মতো নেশাকুর ছেলে আমার দরকার নেই। যেদিন ভালো হতে পারবি সেদিন এই বাসায় পা দিবি, এর আগে না। আমি বাবাকে বলেছিলাম, ঠিক আছে, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো আর ভালো হতে পারবো সেদিন আমি ফিরে আসবো, এর আগে না। এরপর কথাগুলো বলে আমি সেখান থেকে রাগ করে চলে এসেছিলাম। অনেক বন্ধুর সাথে দেখা করলাম, কেউই আমাকে কোনো সাহায্য করলো না। তখন বুঝতে পারলাম আসলে তারা সবাই আমাকে না, আমার টাকার জন্য আমার সাথে সময় দিয়েছিল। তাই আমি আমার সব ভুল বুঝতে পারি। এরপর ঠিক করলাম নিজের ক্যারিয়ার করবো। তাই এখানে চলে আসলাম আর একটা বাসা ভাড়া নিয়ে চলতে শুরু করলাম, কিন্তু আগের মতো করে না। অনেকটা ক্ষেত ছেলে হিসেবে নিজেকে সবসময় সবার কাছে পরিচয় দিতাম। আর এরপর তো বাকিটা আপনাদের জানাই আছে।
এতক্ষণ ধরে অনিক আর রাকিব আমার সব কথা মন দিয়ে শুনছিল। এরপর রাকিব বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। কোন কথা বুঝলি না? তোর বাবা তোকে নিয়ে যেতে চেয়েছিল, তুই গেলি না কেন? আমার এখনো যাওয়ার সময় হয়নি, যেদিন যাওয়ার সময় হবে সেদিনে যাব। আরে বেটা, রাগ না করে একবার বাসায় গিয়ে ঘুরে আয়, দেখবি অনেক ভালো লাগবে। আমার কাছে তোর বাবার নাম্বার আছে, আমি দেব। না, তোকে আমি ফোন করতে বলেছি নাকি? প্লিজ, তোরা আমাকে জোর করিস না। এখন আমি বাসায় গেলে হয়তো আমার এই ভালো জীবনটা হারিয়ে ফেলতে পারি, কারণ টাকা মানুষকে ভালো থেকে খারাপ বানাতে 1 সেকেন্ডও দেরি করে না। আমি এখন যেমন আছি তেমনই ভালো আছি। আগে কলেজ লাইফটি শেষ করি, এরপর ভাবা যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে চলে যাচ্ছি। কালকে তো কলেজ খুলবে, তাহলে সেখানে দেখা হবে। আচ্ছা যা তাহলে। অনিকা রাকিবকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম। মনটা খারাপ হয়ে আছে আম্মুর জন্য। আমি জানি আম্মু আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। আর তো কিছুদিন কলেজ লাইফ শেষ হলে বাসায় যাব। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। ঘুম ভাঙলো সকালে, উঠে দেখি 7টা বাজে। ফ্রেশ হয়ে নাস্তা করে এরপর রেডি হয়ে কলেজে চলে গেলাম। নীলা এর মধ্যে কয়েকবার ফোন দিয়েছে। পাগলিটি কয়েকদিন আমার মনের অনেকটা জায়গা দখল করে নিয়েছে। সবসময় তাকে নিয়ে শুধু ভাবতে ইচ্ছে হয়। পাগলিটাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি আমি কলেজের সামনে চলে এসেছি। কলেজের আশেপাশে রিদিতাকে দেখতে পাচ্ছি না। যেখানে থাকার থাকুক, তাতে আমার কি। আমি জানি সে হয়তো আবারও কোনো প্ল্যান করছে আমাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এখন আর তার মায়া চাইলে আমাকে জড়াতে পারবে না। কথাগুলো ভাবতে ভাবতে নীলার সাথে দেখা হয়ে গেল। এই তোমার আসার সময় হলো? সরি, নাস্তা করে আসতে একটু দেরি হয়ে গেছে। আমাকে বউ করে নিয়ে গেলেই তো পারো, তাহলে আর তোমার এত কষ্ট করা লাগবে না। কলেজ থেকে বের হতেই এরপর তোমাকে বিয়ে করে আমার বউ হিসেবে যত্ন করে রেখে দেব। হইছে, আর আলু মারতে হবে না। এখন চলো ক্লাসে, আজকে পরীক্ষার রেজাল্ট দিবে। আচ্ছা চলো। এই বলে আমরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্লাসে আমি চলে গেলাম অনিকা রাকিবের কাছে। এরপর তাদের কাছে একটু আড্ডা দিলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে প্রবেশ করলো আর বলল, প্রতিবার কলেজের সব সময় পরীক্ষায় রিতা প্রথম স্থান থাকতো, কিন্তু এবার প্রথম স্থানে অন্যজন দখল করেছে। আমরা সবাই স্যারের কথা শুনে অবাক হয়ে গেলাম। সবাই ভাবতে লাগলাম কি হতে পারে। একটু পর স্যার বলল, এবার প্রথম স্থানে আছে জাহিদ। স্যারের কথা শুনে আমি তো রীতিমতো অবাক। শুধু কি আমি অবাক, নাকি ক্লাসের সবাই অবাক? সব থেকে বেশি অবাক হয়েছে বলে মনে হচ্ছে রিদি থাকে, কারণ সে ভাবতেও পারেনি হয়তো তার অবস্থান আমি এভাবে কেড়ে নেব। রিদিতের দিকে তাকাতে তার মুখটা দেখার মতো ছিল। স্যার আমাকে অভিনন্দন জানিয়ে বলল, আমি জানতাম তুমি ভালো কিছু একটা করবে, আর সেটাই হলো। এভাবেই এগিয়ে যাও। এরপর সবাই ক্লাসে হাততালি দিল। অন্যদিকে রিদিতা জ্বলে পড়ে ছাই হওয়ার মতো অবস্থা। এটা কিভাবে সম্ভব? শেষ পর্যন্ত আবুল আমার থেকে উপরে চলে গেল না, এটা কখনো মেনে নেওয়া যাবে না। তাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। রিদিতাকে দেখলাম আমার সামনে এগিয়ে আসছে। কংগ্রেস জাহিদ, প্রথম স্থানে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ। তাই এই উপলক্ষে আজকে রাতে একটা পার্টির আয়োজন করব, তুমি সেখানে আসবে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসবো। রিদিতা মনে মনে ভাবছে, তুই শুধু একবার আয়, এরপর বাকিটা আমি দেখে নিব। আচ্ছা ঠিক আছে, রাত 10টায় চলে আসবে। আমি ঠিকানা তোমাকে মেসেজ করে পাঠিয়ে দিব। এরপর রিদিতে চলে গেল। অন্যরা আমাকে অভিনন্দন জানাচ্ছে। নীলাকে দেখলাম আমাকে একটা ফ্লাইং কিস করলো। আমি সেটা সবার আড়ালে পকেটে রেখে দিলাম। এটা দেখে নীলা হেসে দিল। এভাবে ক্লাস শেষ করেই একে একে অনিক, রাকিব আর নীলার সাথে কথা বলে সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। অন্যদিকে রিদিতা তার বন্ধুদের সাথে প্ল্যান করছে কীভাবে আমাকে শাস্তি দেওয়া যায়। রিদিতা তার বন্ধুদের সব বুঝিয়ে দিচ্ছে। আর এদিকে আমি রাত 9টায় রিদিতাদের ঠিকানায় চলে আসলাম। এসে দিকে রিদিতার ঠিকানা মতো গিয়ে একটা ক্লাব। ভিতরে রিদিতা আর তার বন্ধুরা কথা বলছে। আমি তাদের সামনে যাওয়ার পর রিদিতা বলল, তুমি চলে এসেছো? আচ্ছা চলো আমরা একটু ডান্স করি। আমি এগুলো পছন্দ করি না। আজকের এই দিনে তোমার পছন্দ বাদ দাও আর আমার সাথে সাথে এসো। আমি রিদিতার পিছন পিছন যেতে লাগলাম। একটু আসতে রিদিতাকে একটা ছেলে স্পর্শ করলো। রিদিতা আমার কাছে এসে বলল, তোমার সামনে আমাকে এই ছেলে স্পর্শ করলো আর তুমি চুপ করে আছো? রিদিতার কথা শুনে আমি ছেলেটাকে বললাম, ভাইয়া এভাবে মেয়েদেরকে স্পর্শ করেন কেন? আমি এই কথা বলার সাথে সাথে ছেলেটা আমাকে ধাক্কা দিল আর বলল, তোর কি সমস্যা? এবার আমাকে একটা ঘুষি দিল। আমি নিচে পড়ে গেলাম। উঠে দিকে আরও 5-6 জন ছেলের সাথে দাঁড়িয়ে আছে, তাদের হাতে লাঠি প্লাস হকি স্টিক। রিদিতা আমার সামনে এসে বলল, কি হয়েছে তোমার? তুমি ব্যথা পাওনি তো? আমার আর বুঝতে বাকি রইল না যে এগুলো সব রিদিতে সাজানো নাটক। তাই এক ঝটকা দিয়ে রিদিতাকে সরিয়ে আমি বললাম, চুপ, অনেক নাটক দেখেছি তোর, কিন্তু আর না, এবার তুই নাটক বন্ধ কর। কি বলছো এসব জাহিদ? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসিস আমাকে? শালি, কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? তাহলে ভুল ভেবেছিস।
তোর সব কিছু আমি জানি। তোর মতো মিথ্যাবাদী মেয়ের স্থান আমার পায়ের নিচে। কথাগুলো বলে আমি সেখান থেকে চলে গেলাম। কি চেয়েছিলাম আর কি হয়ে গেল, সব প্ল্যান জলে ডুবে গেল। এখন কি আর করার? এই সবাই চল এখান থেকে, চলে যাই। হৃদিতার বন্ধু আকাশ বলে উঠল। কই যাবি এত তাড়াতাড়ি? আমাদের একটু সময় দিয়ে যা। যাকে শিক্ষা দিতে চেয়েছিলাম সে তো চলে গিয়েছে, তাহলে আর এখানে থেকে সময় নষ্ট না করাই ভালো। কিন্তু আমাদেরকে এভাবে রেখে চলে যাবি? আমাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে তোর কাছে। কি বলতে চাস তুই? বলতে চাই আমাদের সাথে একটু রাতে সময় দে, তাহলেই হবে। মানে কি বলছিস তুই আকাশ এসব? যা শুনেছিস ঠিকই শুনেছিস। আমরা এত কষ্ট করলাম তোর জন্য, এত রাত সব কাজ ফেলে আসলাম, এইভাবে কি ছেড়ে দিব? তোর সাথে বন্ধুত্ব করেছি শুধু তোর সাথে একটা রাত কাটানোর জন্য। এর আগেও তোর সাথে একটা রাত কাটাতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে ওই শালা আবুল এসে আমাদের সব প্ল্যান মাটি করে দিয়ে তোকে বাঁচিয়ে নিয়ে গেছিল। কিন্তু আজকে তো তোকে এভাবে এই নির্জন জায়গাতে একা পেয়ে আমরা কিভাবে তোকে ছেড়ে দিই বল? এখন তো তোকে আবুলও রেখে চলে গিয়েছে। আজকে সারা রাত তোকে নিয়ে আমরা মজা করব। হৃদিতে তো আকাশের কথা শুনে পুরো অবাক। এ কি শুনছে সে? যাকে এতদিন সে অত্যাচার করেছিল সেই ছেলে তাকে একদিন বাঁচিয়েছিল। আর আমার বন্ধুর নামে যারা এতদিন আমার সাথে ছিল তারা আজকে এক একটা হায়নার দল হয়ে আছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য। এসব আমার পাপের শাস্তি। আসলে আমার সাথে এমনটাই হওয়া স্বাভাবিক। এত রাতে আমার চিৎকারও কেউ শুনবে না। একজনকে শিক্ষা দিতে এসে আজকে আমি নিজেই শিক্ষা পেতে যাচ্ছি। কথাগুলো মনে করছি আর নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হচ্ছে। এখন আর কেঁদে কি লাভ হবে? এদের সাথে তো আমি একা একটা মেয়ে হয়ে পারবো না, তাই নিজেকে ওদের কাছে বিলিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা নেই। অন্যদিকে আমি মনে মনে ভাবছি, আচ্ছা হৃদিতে কীভাবে ওখান থেকে রেখে আসাটা উচিত হয়েছে? আমি তো জানি ওর বন্ধুরা ভালো না, আর এমনি তো রাত অনেক, একবার গিয়ে দেখে আসবো। যাই গিয়ে দেখে আসি। আমি আবারও সেখানে যেতে লাগলাম। গিয়ে দেখি হৃদিতার জামা আকাশ টান দিয়ে খুলতে চাইলো। হৃদিতা চোখ বন্ধ করে কান্না করছে। এটা দেখে আমি ঠিক থাকতে পারলাম না। সোজা আকাশের সামনে গিয়ে তাকে দিলাম একটা ঘুষি। আমার ঘুষি গিয়ে সে মাটিতে পড়ে গড়াগড়ি করতে লাগলো। মুখে হাত দিয়ে দেখে রক্ত বেরোচ্ছে। এরপর সবাই আমাদের দিকে তাকালো। হৃদিতা তো আমাকে দেখে মনে হয় অবাক হয়েছে। আমি যাবার ফিরে এসেছি। এরপর আকাশের বাকি 6-7টা বন্ধু আমার সামনে এসে দাঁড়ালো। সবার হাতে লাঠি আর হকি স্টিক। একজন একটা হকি স্টিক নিয়ে আমাকে তেড়ে আসলো বাড়ি মারার জন্য। আমি একটু সরে গিয়ে তার হাত থেকে হকি স্টিকটা নিয়ে দিলাম একটা বাড়ি। আমার বাড়ি দেওয়া সাদা হাতি ছেলেটা মাটিতে পড়ে গেল। পেছন থেকে একজন আমার জামা ধরে টান দিল। এতে করে আমার জামাটা খুলে যাওয়ায় খালি গায়ে সবাই শরীরটা দেখতে পেল। আমার এমন শরীর দেখে তো এক একজনের চোখ ছানা পড়া। আমি একে একে সবগুলোকে মারলাম। সবাই আমার মার খেয়ে নিচে পড়ে আছে। আমার চোখ থেকে চশমাটা পড়ে গেছে মারামারি করার সময়। আর চুলগুলো স্বাভাবিক অবস্থায় নেই, আমার আগের অবস্থায় আছে চুলগুলো। আমার শরীর দেখে তো হৃদিতা হা হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি হৃদিতার দিকে তাকিয়ে বললাম, এবার চলুন, আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। হৃদিতা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। তাই আমি আবারও বললাম, এই যে চলেন। এবার হৃদিতা আমার কথা মনে হয় শুনতে পেয়েছে, তাই বলল, কে আপনি? আপনি তো আবুল না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর যাই হোক আবুল হতে পারে না। সেই প্রশ্নের উত্তর এখন দেওয়ার সময় না। এখন চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। এরপর হৃদিতা আর কোনো কথা বললো না, আমার সাথে সাথে আসতে লাগলো। পিছন থেকে আকাশ বলে উঠলো, তোকে আমি কালকেই দেখে নিব। তুই কালকে কলেজে আয়, এরপর দেখবি এ আকাশ কি জিনিস। আমি তার সামনে গিয়ে বললাম, তোর কে কে আছে? কালকে নিয়ে আসিস আমার সামনে। এরপর কথাটা বলেই তার বুক বরাবর একটা কিক মারলাম। এক কিকে সে অজ্ঞান। হৃদিতাকে তার গাড়িতে বসে দিলাম আর আমি গাড়ি চালাচ্ছি। হৃদিতা শুধু আমার দিকে তাকিয়ে আছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু এখন সে থেকে কোনো লাভ হবে না, কারণ তোমার থেকে অনেক ভালো মেয়ে আমি পেয়ে গেছি আমার জীবনে। কথাগুলো ভাবতে ভাবতেই হৃদিতার বাড়ির সামনে চলে আসলাম। তার বাসা নামিয়ে দিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হৃদিতা আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে চলে এসেছি। বাসায় এসে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। নীল আমাকে অনেকবার ফোন দিয়েছে, আবার মেসেজও দিয়েছে। আমি তো কিছু টেরই পাইনি। আল্লাহ জানে আমার কপালে আজকে কী আছে। কলেজের ভিতরে ঢুকতেই দেখি 70 থেকে 80 জন ছেলে দাঁড়িয়ে আছে পুরো মাঠ জুড়ে। সবার হাতে লাঠি আর হকি স্টিক। সবার সামনে দাঁড়িয়ে আছে আকাশ। কিরে, বলেছিলাম না তোকে? আমাকে মেরেছিস তুই, এখন কে তোকে বাঁচাবে বল? তোকে আজকে মেরে এই কলেজে পুঁতে রাখবো। আমি একটু ঘাবড়ে গেলাম, কারণ 10 জন হলেও আমি তাদের সাথে পেরে উঠতাম, কিন্তু এত ছেলের সাথে পেরে ওঠা কখনো সম্ভব নয়। কলেজের সামনে সবাই দাঁড়িয়ে আছে,
হৃদিতাও আছে এক পাশে, সে কান্না করছে বলে মনে হচ্ছে। অন্য পাশে নীলাকেও দেখলাম, সে তো কিছুই বুঝতে পারছে না। এরপর আকাশ আমার দিকে এগিয়ে আসতে যাবে, ঠিক এমন সময় পিছনে তাকে দেখি একটার পর একটা গাড়ি আসতেছে লাইন ধরে। পুরো কলেজের চত্বরে গাড়ি দিয়ে যেন ভরে গেছে মুহূর্তের মধ্যে। উপরে হেলিকপ্টারের শব্দ শুনে তাকে দেখে একটা হেলিকপ্টার উপর থেকে নিচে নামছে। নিচে নামতে দেখলাম ভিতর থেকে আর কেউই না, আমার বাবা নেমে আসতেছে। আর গাড়ি এসেছে মনে হয় 30টা হবে। এর মধ্যে পুলিশের গাড়ি 5টা দেখলাম। গাড়ি থেকে নেমে সবাই আমার পিছনে চলে আসলো। সবার হাতেই পিস্তল। একজন আমার মাথার উপরে একটা ছাতা তুলে রাখলো। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে, কি হচ্ছে এসবই ভাবছে। আর আমার মতো ক্ষেত ছেলে পিছনে বডিগার্ডের মতো পিস্তল নিয়ে সবাই কেন দাঁড়িয়ে আছে কেউ বুঝে উঠতে পারছে না। বাবা মা সামনে এসে বলল, কার এত বড় সাহস যে আমার ছেলেকে মারার জন্য এখানে এসেছে? বাবার মুখ থেকে এমন কথা শুনে কলেজের সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছে। কারণ জেকে কোম্পানির মালিকের ছেলে যে আমি, সেটা কেউ কল্পনায় ভাবতে পারিনি। এরপর বাবাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে বলল, কি রে, তুই আমার ছেলেকে মারতে এসেছিস? সাহস থাকলে আমার ছেলের গায়ে একটা টোকা দিয়ে দেখা। এরপর পুলিশ এসে সবগুলোকে হাতকড়া লাগিয়ে বলল, আর কারোর সাথে ঝামেলা করার জায়গা পেলি না, এবার জেলে চল, সারা জীবন সেখানে পচে মরবি। এই বলে সবগুলোকে গাড়িতে তুলে নিয়ে গেল। আর এদিকে নীলা এসে আমাকে জড়িয়ে ধরে বলছে, তোমার কিছু হয়নি তো? আরে কি করছো? আমার কিছু হয়নি, ছাড়ো, সবাই দেখছে, আর এখানে আমার বাবা আছে। কথাটা শুনেই নীলা আমার কাছ থেকে সরে সামনের দিকে তাকিয়ে দেখে একজন দাঁড়িয়ে আছে। তা দেখে নীলা লজ্জায় পড়ে গেল আর আমার পিছনে লুকিয়ে রইল। এরপর বাবা নীলাকে ডাক দিল ওনার সামনে যাওয়ার জন্য। আমি অভয় দিয়ে বললাম যাওয়ার জন্য। এরপর নীলা বাবার সামনে গেল। নীলাকে কি যেন বাবা বলল। এরপর বাবা আবারও হেলিকপ্টারে করে চলে গেলেন। আর গাড়িগুলো কলেজের মাঠ থেকে একটা একটা করে চলে গেল। অনিক আর রাকিব আমার সামনে আসলো। আমি রাকিবকে বললাম, বাবা এখানে কীভাবে আসলো? সবাই চুপ। আমি একটু রেগে আবার কথাটা বলাতেই অনিক বলল, রাগ করিস না, আমরা তোর বাবাকে ফোন দিয়েছিলাম, তাছাড়া আমাদের আর কিছু করার ছিল না। ওরা সংখ্যা অনেক ছিল, তাই আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এই না হলো তোর আমার বন্ধু? এরপর নীলা আমাকে এসে বলল, তুমি এতদিন আমার কাছ থেকে এত বড় একটা সত্যি কথা লুকিয়ে রাখছিলে? আসলে আমি চাইনি আমার কলেজের জীবন শেষ হওয়ার আগে তোমাকে কিছু বলতে, কিন্তু এভাবে যে সবাই জেনে যাবে সেটা কখনো ভাবিনি। এখন বলো, বাবা তোমাকে ওই সময় কি বলেছিল? সেটা এখন বলবো না, কালকে আমার সাথে এক জায়গায় যাবে, তখন বলবো। আমি নীলার কথা হ্যাঁ সূচক জবাব দিলাম। অন্যদিকে হৃদিতে বুঝে গিয়েছে আমার আর নীলার সম্পর্ক অনেক দূর চলে গেছে। সে মনে মনে ভাবছে, এ আমি কি করলাম? নিজের হাতে নিজের ভালোবাসাকে এভাবে অন্যের হাতে তুলে দিলাম। এখন তো আমি জাহিদের কাছে মিথ্যাবাদীর মেয়ে ছাড়া আর কিছুই না। তার সামনে যাওয়ার মতো অবস্থাও আমার নেই। কথাগুলো মনে মনে ভাবছে আর অঝরে কান্না করছে। এখন আর কান্না করে কি হবে? এখন এই কান্নার কোনো দাম নেই। আসলে সময় থাকতে সময়ের মূল্য দিতে না পারলে পরিশেষে এমনটাই ঘটে। হৃদি তার এগুলো দেখতে পারছে না, তাই সে সেখান থেকে চলে গেল। এদিকে আমি আর নীলা একজন আরেকজনের সাথে আরও কিছু কথা বলে যে যার মতো বাসায় চলে আসলাম। আজকে আর ক্লাস করলাম না। আজকে যা ঘটেছে এরপর আর ক্লাস করতে কার বা ভালো লাগে। বাসায় এসে দিলাম একটা ঘুম ভাঙলো মোবাইলের শব্দে। তাকে দেখি নীলা কল দিয়েছে। হ্যালো। কি মিস্টার, এখনো ঘুম শেষ হয়নি? দিলে তো আমার কাঁচা ঘুমটা শেষ করে। একদম ভালো করেছি। এখন বেশি কথা না বলে শোনো, আমি কি বলছি। কালকে সকাল 8টায় রেডি হয়ে আমার বাসার সামনে থাকবে। কিন্তু কেন? তোমাকে যা বলেছি তাই করো। এত কথা কেন বলছো তুমি? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখছি, আমার অনেক ঘুম পেয়েছে। ঠিক আছে, তাহলে ঘুমাও। আমি বাই বলে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বের হলাম নীলাদের বাসার উদ্দেশ্যে। নীলাদের বাসায় এসে নীলাকে একটা কল দিলাম। একটু পর নীলা একটা নীল শাড়ি পরে আমার সামনে আসতে লাগলো। পার্কে দেখা করার দিনের মতো আজকেও নীলাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। নীলা বলল, আমরা যাবোটা কোথায়? আমি যেখানে যেতে বলবো সেখানে যাবে। এরপর নীলা তাদের গাড়িতে উঠলো আর আমাকে ভিতরে আসতে বলল। আমি আর কিছু না বলে গাড়ির ভিতরে গিয়ে নীলার পাশে বসে পড়লাম। নীলা মনে হয় গাড়ির ড্রাইভারকে আগে কোথায় যেতে হবে সেটা বলে দিয়েছে, তাই ড্রাইভার কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। আমি একটু পর নীলার দিকে তাকাচ্ছি, তাই দেখি নীলা বলল, এই কি হয়েছে তোমার? এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে দেখছি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার কথা শুনে নীলা একটু লজ্জা পেল আর আমার বুকে মুখ লুকালো। আমি আর কিছু না বলে পাগলিটিকে জড়িয়ে ধরলাম। হে যে আমাকে এত ভালোবাসে, নীলাকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। ভালোবাসাগুলো হয়তো এমনই, প্রিয় মানুষকে মন থেকে ভালোবাসলে তাকে ছাড়া অন্য কিছু মাথায় ঢোকে না। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ বাইরে চোখ যেতেই তাকিয়ে দেখলাম আমার খুব পরিচিত একটা জায়গাতে গাড়িটা যাচ্ছে। এই সেই জায়গা যার বাঁধন থেকে একসময় আমি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু এখানে কেন নীলা আমাকে নিয়ে আসলো? আর একটু যেতেই আমাদের বিশাল বাড়ির গেটের সামনে আসলাম। এটা দেখে আমি নীলাকে বললাম, নীলা
আমরা এখানে কেন এসেছি? এমনি এসেছি। না, আমি সেখানে যাব না, চলো আমরা ফিরে যাই। প্লিজ জিহাদ, এমন পাগলামি করো না। আমি আঙ্কেলকে কথা দিয়েছি তোমাকে আমি তোমাদের বাসায় নিয়ে আসব। আর আমি যদি তোমাকে তাদের সামনে নিয়ে যেতে পারি তাহলে তারা আমাকে বউ হিসেবে মেনে নেবেন। বাহ নীলা বাহ, তুমি বউ হবার লোভের জন্য আমাকে বাসায় নিয়ে যাচ্ছ? জাহিদ, তুমি আমাকে ভুল বুঝছো। আমি চাই তুমি আবার তোমার পরিবারের কাছে ফিরে আসো। আগে যা হয়েছে সেগুলো ভুলে যাও। তুমি আমাকে ভালোবাসো নাকি আমার বাবার অর্থ সম্পদকে ভালোবাসো, কোনটা? আমি তোমাকে ভালোবাসি, আর এই জন্য আমি তোমাকে তোমার পরিবারের কাছে নিয়ে যাচ্ছি। প্লিজ জাহিদ, আমাকে তাদের সামনে ছোট করো না। আমি অনেক আশা নিয়ে আঙ্কেলকে কথা দিয়েছি যে তোমাকে নিয়ে তোমাদের বাসায় যাব। এই বলে নীলা কান্না করতে শুরু করলো। নীলার কান্না আমি আর সইতে পারি না, তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, শুধু বাড়ির ভেতরে কি আবার চলে আসবো, শুধুমাত্র তোমার কথা রাখার জন্য যাচ্ছি। এরপর সেখানে গিয়ে এক মুহূর্ত দেরি করবো না। এবার নীলা আমার কথা শুনে চোখের পানি মুছে আবারও হাত ধরে গাড়ি থেকে নেমে গেটের ভিতরে ঢুকে পড়লো। গেটের ভিতরে ঢুকতে গিয়ে আরেক বিপত্তি, গেটের দারোয়ান আমাদের ভেতরে যেতে দেবে না, কারণ আমরা অপরিচিত। আপনারা কারা আর ভিতরে কোনো ঢুকতে দিচ্ছেন? বিনা অনুমতিতে ভিতরে যাওয়া যাবে না। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন জানেন? আপনার এমন কথার জন্য আপনার চাকরি চলে যাবে। নীলা আমাকে দেখে দারোয়ানকে বলল। এই কে, আপনি চিনেন? দারোয়ান না সূচক জবাব দিয়ে বলল, কই না তো, আমি ওকে চিনি না। আমি দারোয়ানকে চিনি না, মনে হয় নতুন এসছে, তাই হতে আমাকে চিনেনি। উনি হচ্ছেন জাহিদ চৌধুরী, আপনাদের মালিকের ছেলে। দারোয়ান নীলার কথা শুনে ভয় পেয়ে গেছে মনে হয়, এক দৌড়ে গিয়ে গেট খুলে দিয়ে আমার পায়ে পড়ে আমাকে বলতে লাগলো, ছোট সাহেব, আমাকে ক্ষমা করে দিন, আমি আসলে আপনারকে চিনতে পারিনি। আমাকে চাকরি থেকে দয়া করে বের করে দিবেন না। আরে রে কী করছেন, উঠুন বলছি। আপনি আপনার জায়গা থেকে ঠিক কাজই করেছেন। আপনি একজন সৎ আদর্শবান হিসেবেই নিজের কাজকে সম্মান দিয়েছেন। আমি আপনার এমন কাজ দেখে অনেক খুশি হয়েছি। এরপর সেখান থেকে সামনের দিকে হাঁটতে লাগলাম। সেই চিরচেনা জায়গা, গেট থেকে বাড়ির দরজায় হেঁটে আসতে 2 মিনিট লাগে। নীলাতে এত বড় প্রাসাদের মতো বাড়ি দেখে অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এরপর আমরা দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে আম্মু দরজা খুলে দিল। এরপর আমাকে দেখেই আমাকে জোরে ধরে হাম্মা করে কান্না করতে লাগলো। বাবাকে দেখলাম মনে হয় অফিসের কাজের জন্য বের হবেন, কিন্তু আমাকে দেখে বাবাও আমার কাছে ছুটে আসলেন। আমি আম্মুকে আমার কাছ থেকে সরিয়ে নীলাকে বললাম, এবার চলো, তোমার কথা মতো আমি এসেছি, আর এক মুহূর্তও নয়। আম্মু আর বাবা তো আমার কথা শুনে অবাক হয়ে গেছেন। তারা মনে করেছে আমি সব ভুলে আবার বাসায় চলে এসেছি, কিন্তু তারা ভুল ভেবেছে। জাহিদ, কি বলছো এগুলো? ওনারা তোমার মা বাবা, কিভাবে পারবে তুমি ওনাদের ছেড়ে চলে যেতে? দেখো নীলা, তোমার কথা আমি এখানে এসেছি, কিন্তু আমার এই পাশে থাকতে একদম ইচ্ছে করছে না, তাই তুমি চলো আমার সাথে। না, আমি যাব না। তুমি প্লিজ তোমার মা বাবাকে আর কষ্ট দিও না, ওনারা তোমাকে ছেড়ে অনেক কষ্টে আছে। এখন যদি তুমি চলে যাও তাহলে তোমার মা আবার অসুস্থ হয়ে পড়বেন। নীলা, তুমি আমার সাথে যাবে কিনা? যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি তোমার মা বাবার কাছে যাও আর তাদের সাথে কথা বলো। আর যদি চলে যাও তাহলে মনে করব তুমি আমাকে কখনো ভালোই বাসোনি। আমি নীলার কথা শুনে কিছু না বলে পিছন ফিরে বাইরে চলে আসতে লাগলাম, কিন্তু নীলার কান্নার শব্দ আমার কানে আসতে লাগলো। আমি তো নীলার কান্না একদম সইতে পারি না, আর নীলাকে ছাড়া আমি তো চলতেও পারবো না একা। পাগলিটা আমাকে এরকম একটা পরিস্থিতিতে ফেলে দেবে ভাবতেই পারিনি। আম্মুর তো কোনো দোষ নেই, এখন আমার কি করা দরকার? আম্মুর কাছে যাব? আর কিছু না ভেবে সোজা আম্মুকে জড়িয়ে ধরলাম। এরপর বাবাকে ইশারা দিয়ে ডাক দিলাম, বাবা আমাকে জড়িয়ে ধরলো। এরপর নীলাকে বাবা সামনে আসতে বলল। নীলা সামনে আসতে বাবা বলল, তুমি পেরেছো মা আমাদের রত্নকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে। আমি খুব শীঘ্রই তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমি বাবাকে বললাম, বাবা আমি এখন বিয়ে করব না, আগে আমার পড়ালেখা শেষ করব, এরপর আমি বিয়ে করব। এরপর বাবা নীলাকে বলল, মা এতে তোমার কোনো সমস্যা নেই তো? নীলা মাথা নেড়ে না বলল। এভাবেই আমার আগের জীবন ফিরে পেলাম, আর দেখতে দেখতে কলেজের জীবনে শেষ করে ফেলেছি। এই কয়েকটা বছরের রিদিতাকে কলেজে দেখেছিলাম সবসময় মনমরা হয়ে থাকতে। আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি কখনো তার সাথে কথা বলতাম না, এড়িয়ে চলতাম। এভাবে আমাদের বিয়েটাও হয়ে গেল। 2 পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছিল। আজকে আমাদের বিয়ে 2 বছর পূর্ণ হয়েছে। এই 2 বছরের প্রতিটা দিন নীলা আমাকে সবসময় এত যত্ন নিয়েছে যেন আমার কাছে মনে হতো কালকে যেন আমরা নতুন বিয়ে করেছি। অনেক ভালোবাসা পেয়েছি নীলার কাছ থেকে। এখন আমি বাবার বিজনেস দেখাশোনা করি। নীলা একটু পর পর আমাকে কল করে জানতে চাইবে কি করি না করি, খাবার খেয়েছি কিনা, আর কতক্ষণ লাগবে বাসায় আসতে।
এইসব অনেক কিছু। আমার নীলার এই পাগলামিগুলো অনেক ভালো লাগে। আজকে অফিসের একটা ফাইলের কাজ করার সময় হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। সে দেখে বাবা কল দিয়েছে। আমি কলটা ধরে বাবাকে সালাম জানালাম। বাবা আমার সালামের উত্তর দিয়ে বলল, আচ্ছা, তোর তো এখন কাজের চাপ বেড়ে গিয়েছে, তাই না? তা তো বেড়ে গিয়েছে বলতে কি, অনেকটাই চাপ। সেই জন্য তোর জন্য একটা পিএ নিয়োগ দিয়েছি। তুই তাকে তোর পিএ হিসেবে রেখে দে, তোর কাজের অনেক সাহায্য হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, পাঠিয়ে দিও। আমি কথা বলে জেনে দেখবো। তোর কেবিনের সামনেই বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি পেনকে দিয়ে আমার কাছে আসতে বলছি। এই বলে বাবার সাথে কথা বলে শেষ করে পেনকে কল দিয়ে বললাম বাইরে বসে ব্যক্তিকে আমার কেবিনে পাঠিয়ে দেওয়ার জন্য। একটি বার দরজার সামনে থেকে একজন মেয়ে কণ্ঠে কেউ একজন বলল, ভেতরে আসতে পারি স্যার? আমার কণ্ঠটা কেন জানি খুব চেনা চেনা মনে হলো। তাই আমি বললাম, জি ভেতরে আসুন। আমার সামনে আসতেই যাকে দেখলাম তাকে দেখে তো আমার শরীর রাগে ফেটে যাচ্ছে। এ কি, হৃদিতা, আপনি এখানে? জি আমি। বড় স্যার আপনার কাছে পাঠালেন আপনার পিএ হিসেবে। মানে কি, আপনি হবেন আমার পেয়ে? অসম্ভব, আপনাকে আমি আমার পেয়ে হিসেবে কখনো মেনে নেব না। বেরিয়ে যান বলছি। হৃদিতে চোখে পানি দেখতে পেলাম। কান্না করতে করতে সে কেবিন থেকে বেরিয়ে গেল। আমি একবার ভাবলাম কাজটা কি ঠিক করছি, এরপর ভাবলাম ঠিকই করছি, কারণ আমি চাই না আবার নতুন কোনো অশান্তি হোক। আমি নীলা অনেক ভালো আছি। হৃদিতা আমাদের মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে, কারণ তার কোনো বিশ্বাস নেই। কিন্তু আগের মতো শরীরটা নেই মনে হলো। হৃদিতাকে দেখে অনেক চিকন হয়ে গেছে, কিন্তু আগের থেকেও এখন অনেক সুন্দর হয়েছে। তাতে আমার কি, এগুলো ভাবছি। আর এমন সময় মোবাইলে কল আসলো। তাকে দেখি নীলা কল দিয়েছে। তাই আমি কলটা ধরে বললাম, হ্যাঁ বলো। কি করছো? আর বলো না, বাবার মাথায় একদম কোনো বুদ্ধি নেই। কেন, কি হয়েছে আবার? তুমি জানো বাবা আজকে আমার জন্য একটা পেয়ে নিয়োগ দিয়েছে। সে তো ভালো কথা। ভালো কথা না ছাই, পেয়ে আর কেউই না, হৃদিতা। তুমি বলো, বাবা তো সবই জানে হৃদিতা সম্পর্কে, তাহলে কিভাবে বাবা হৃদিতাকে আমার পেয়ে হিসেবে নিয়োগ দেয়? বাবা যা করছেন সেটা তো আর খারাপের জন্য করেননি, হয়তো এর জন্য তোমার ভালোই হবে। কি বলছো নীলা তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হৃদিতা থাকলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। তাই আমি তাকে তো অপমান করে বের করে দিয়েছি। এটা তুমি ঠিক করো নাই। আমি চাই সে তোমার পিএ হিসেবে কাজ করুক। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, ভালো লাগছে না আমার। আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। এখন আবার অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। এরপর নীলা কিছু একটা বলতে চেয়েছিল, আমি কল কেটে দেই। আমি কিছু বুঝতে পারলাম না নীলা হৃদিতাকে আমার পেয়ে হিসেবে রাখতে কেন বলছে। দূর, কিছুই ভালো লাগছে না। কাজটা শেষ করে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় প্রতিদিনের মতো আজকে নীলার জন্য একটা গোলাপ ফুল এলাম। নীলার অনেক পছন্দ গোলাপ ফুল। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজার সামনে হৃদিতাকে দেখতে পেলাম। হৃদিতাকে দেখে আমার মেজাজ আবারও গরম হয়ে গেল। কি ব্যাপার, আপনি আমাদের বাসায় কি করেন? আমাকে এখানে আসতে বললো তাই আমি এখানে এসেছি। কে আপনাকে বাসায় আসতে বলেছে? ভেতর থেকে বাবা বলল। আমি তোকে আসতে বলেছি। আমি আর কিছু বললাম না। হৃদিতাকে পাশ কাটিয়ে উপরে চলে গেলাম আমার রুমে। রুমে গিয়ে দেখি আজকে নীলা অনেক সুন্দর করে সেজেছে। একটা গোলাপি শাড়ি পরেছে, মনে হচ্ছে নতুন বউ। আমি আমার সাথে আনা গোলাপ ফুলটা নীলার মাথায় এক জায়গায় লাগিয়ে দিলাম। বাহ, অনেক সুন্দর লাগছে আমার বউটাকে। নীলা আমায় জড়িয়ে ধরলো। আমি আমার বউটাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। একটু পর নীলা বলল, তুমি এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। খাবার খেতে সবাই এসেছে, শুধু হৃদিতা আসেনি। হয়তো আমার অপমানে রুমে গিয়ে কান্না করছে। ভালো হয়েছে, তাকে আমার সামনে তো আর দেখতে হচ্ছে না। খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে আছি, একটু পর নীলা আমার পাশে এসে শুয়ে আমার বুকে মাথা রাখলো। আমিও তাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছি। এরপর আমরা আমাদের ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে গেলাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে অফিসে রওনা দিলাম। অফিসে কাজ করছি, এমন সময় মোবাইলটা বেজে উঠলো। আমি চেয়ে দেখলাম বাবা কল দিয়েছে। কল ধরতে ওপাশ থেকে বাবা যা বললো তা শুনে আমি তো, বাবা আমাকে কল করে জানালো নীলা হাসপাতালে ভর্তি। আমি যেন তাড়াতাড়ি সেখানে চলে আসি। আমি এক মুহূর্ত দেরি না করে রওনা দিলাম হাসপাতালের উদ্দেশ্যে। মনে মনে ভাবছি নীলার হঠাৎ করে কী এমন হলো, তাকে এনে সবাই হাসপাতালে আসতে হলো। ভাবতে ভাবতে হাসপাতালের সামনে চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে এক দৌড়ে হাসপাতালের ভেতরে ঢুকলাম। আমার এমন অবস্থা দেখে একজন ডক্টর আমাকে বললেন, আপনি কি নীলার হাজবেন্ড? জি আমি নীলার হাজবেন্ড। আপনি একটু আমার কেবিনে আসুন, আপনার সাথে কথা আছে। আমি ডাক্তারের সাথে সাথে কেবিনে ঢুকলাম। ডাক্তার আমাকে বললেন, আপনি আগে শান্ত হয়ে বসুন, এরপর আপনাকে যা বলছি সেটা মন দিয়ে শুনুন। আমি ডাক্তারকে বললাম, জি বলুন, আমি শুনছি। আসলে নীলার ব্রেন টিউমারটা মাথার ভিতরে গলে গিয়েছে। সে এখন কিছু সময়ের মেহমান। কি বলছেন এসব আপনি ডাক্তার? নীলার ব্রেন টিউমার আবার কবে ধরা পড়লো? আপনার কথা ভুল হচ্ছে। আমার কোনো ভুল নেই, আর টিউমারের কথা তো আরও 3 মাস আগেই বলে দিয়েছিলাম আপনাদের পরিবারের কাছে। তারা কেউ আপনাকে জানায়নি? কি বলছেন ডক্টর? 3 মাস আগে থেকে এটা ধরা পড়েছে?
আমি তো শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। চারদিকে যেন অন্ধকার হয়ে আসতেছে। এগুলো আমি কি শুনছি? আপনি এখানে বসে না থেকে নীলার কাছে যান তাড়াতাড়ি, কারণ সে আর বেশিক্ষণ বাঁচবে না। ডাক্তারের কথাতে আমার হুঁশ ফিরে আসলো। একমাত্র দেরি না করে চলে গেলাম নীলার কেবিনে। গিয়ে দেখি সবাই নীলার পাশে বসে আছে। আমাকে দেখে সবাই কেবিন থেকে চলে গেল। এখন শুধু আমি আর নীলা। এই কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি কিছু বলছি না, শুধু নীলার দিকে তাকিয়ে আছি। যেন আমি না চাইনি তোমাকে শুধু শুধু এই কথাটা বলে কষ্ট দিতে, তাই বলে তুমি আমাকে এভাবে প্রতিদিন ভালোবাসতে না। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে বাকিটা পথ একসাথে চলবো, কিন্তু আল্লাহ হয়তো আমাকে তোমার জন্য বেশি দিন পাশে থাকার সময় দেননি। হৃদিতাকে আমি তোমার পিএ হিসেবে নিয়োগ দিতে বলেছিলাম আব্বুকে। প্লিজ তুমি হৃদিতাকে আর কষ্ট দিও না। তাকে তুমি আমি চলে গেলে যাওয়ার পর বিয়ে করে নিও, এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট। হৃদিতা এখন ভালো হয়ে গিয়েছে, তাকে যদি তুমি বউ হিসেবে মেনে নাও তাহলে আমি তার মধ্যে তোমার কাছে সবসময় থাকবো, সেটা তুমি সবসময় মনে রাখবে। আর যদি কষ্ট দাও তাহলে মনে করবে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। জাহিদ, আর একটা কথা রাখবে আমার? হ্যাঁ বলো। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে কষ্ট করে কথাটা বললাম। তোমাদের বিয়ের পর যদি মেয়ে হয় তাহলে সেই মেয়ের নাম আমার নামে রাখবে। প্লিজ কথা দাও আমাকে। আচ্ছা, আমি তোমার সব কথা শুনবো। নীলা, তুমি শান্ত হও প্লিজ। তোমার কিচ্ছু হবে না। তোমাকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। তোমাকে আমি কিচ্ছু হতে দেবো না। আমার যে আর বেশি সময় নেই, আমি পারলাম না তোমার ভালো একটা বউ হতে। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। জাহিদ, আমাকে একটু তোমার বুকে জড়িয়ে ধরবে প্লিজ। আমার না তোমার বুকে মাথা রাখতে খুব ইচ্ছে করছে। আমি নীলাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এরপর নীলা আমাকে বলতে লাগলো, জানো, আমার না খুব ইচ্ছে করতো এভাবে তোমার বুকে সব সময় থাকি। দুনিয়াতে তো আর পারলাম না, কিন্তু পরকালে আল্লাহর কাছে তোমাকে আবার চাইবো, যেন এভাবে তোমার বুকে মাথা রাখতে পারি। আমি নীলার কথাগুলো শুনছি আর অঝরে কান্না করছি। কি বলবো নীলাকে? অনেকক্ষণ হয়ে গেল, নীলার আর কোনো সারা শব্দ পাচ্ছি না। তাই আমি নীলাকে ডাকতে লাগলাম, নীলা, এই নীলা। নীলা চুপ হয়ে আছে আমার বুকে মাথাটা রেখে। আমার বুকটা ছ্যাদ করে উঠলো। নীলা কথা বলছে না কেন? আমার বুক থেকে নীলাকে আমার হাত দিয়ে সামনে আনতেই দেখি পাগলিটা খুব আরাম করে গভীর ঘুমের রাজ্যে ডুবে রয়েছে। আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়লাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। আমি এখানে কেন? হঠাৎ নীলার কথা মনে পড়তে একটি চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে পাশের রুম থেকে সবাই ছুটে এসেছে। আম্মা আমাকে বলছে, কি রে বাবা, তোর জ্ঞান ফিরেছে? আজকে 7 দিন ধরে তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। আম্মু, নীলা কোথায়? আম্মু আমার কথা শুনে চোখ দিয়ে পানি বের করে দিল। নীলা আর বেঁচে নেই বাবা, বাড়ির পিছনে নীলার কবরটা দেওয়া আছে, তুই গিয়ে দেখে আয়। আমি আর একমতো দেরি না করে রুম থেকে বের হয়ে চলে গেলাম বাড়ির পিছনে। গিয়ে দেখি নীলার কবর। পাগলিটি কি সুন্দর করে ঘুমিয়ে আছে। এই পাগলি আমাকে এভাবে একা রেখে চলে গেলে কিভাবে? এখন আমি কিভাবে থাকবো? খুব ভালোবাসি যে আমি তোমাকে। এরপর নীলার কবরটা জিয়ারত করে নীলার কবরের এক পাশে বসে কান্না করছি। একটুবার পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি তাকে দেখি হৃদিতা। আমি জানি না কিভাবে তোমাকে সান্ত্বনা দিব, তবে তোমাকে তো নিজেকে শক্ত করতে হবে। তুমি ভেঙে পড়লে তোমার পরিবারের সবাই ভেঙে পড়বে। হৃদিতের কথাগুলো শুনে আমার মাথা গরম হয়ে গেল। এমনিতেই নীলাকে হারিয়ে আমার বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছি, তার উপর আবার হৃদিতের কথাগুলো যেন আমার কাছে বিষের মতো শোনাচ্ছে। তাই আমি হৃদিতাকে কষে 2টা চড় দিলাম আর বললাম, কোন সাহসে আমাকে বোঝাতে এসেছেন? খবরদার আমার কাছে আসবেন না, এর পরিণতি ভালো হবে না। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। রুমে এসে খাটে শুয়ে পড়লাম। একটু পর মনে হলো কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকে দেখে নিলাম আমার সামনে। তুমি এসেছো? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে কখনো চলে যেতে পারো না। তুমি কি আমাকে মরে গিয়েও ভালো থাকতে দিবে না? কেন? তুমি ভালো নেই কেন? তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি হৃদিতাকে বিয়ে করে দিবে, কখনো কষ্ট দিবে না, কিন্তু তুমি আজকে হৃদিতাকে মারলে, তার মানে তুমি আমাকেও মারলে। কি করব বলো? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। যদি আমাকে পেতে চাও তাহলে ছাদে যাও, সেখানে হৃদিতা কান্না করছে, তার কান্না থামিয়ে তাকে তোমার বুকে ঠাঁই দাও আর তাকে বিয়ে করো, তাহলে দেখবে আমিও তোমাকে জড়িয়ে ধরে আছি। আচ্ছা ঠিক আছে। এবার আমি ঘুম থেকে উঠে পড়লাম। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছি? কিন্তু মনে হলো নীলা আমার কাছেই ছিল। গিয়ে দেখবো হৃদিতা ছাদে আছে কিনা। এরপর আমি ঘড়িতে তাকিয়ে দেখি 1টা বাজে। এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? এরপরে চলে গেলাম ছাদে। অবাক বিষয় হলো হৃদিতা ছাদের এক কোণে দাঁড়িয়ে কান্না করছে মনে হচ্ছে।
আকাশ মেঘলা মনে হয়, যে কোনো সময় বৃষ্টি আসবে। আমি পেছন থেকে রিদিতাকে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? সেটা আপনাকে কেন বলতে যাব? আমাকে তো বলতেই হবে, কেননা আমার মধ্যে তুমি আর তোমার মধ্যে আমি। রিদিতা মনে হয় বিশ্বাস করতে পারেনি আমার মুখ থেকে এমনটা কথা। একটু পর আকাশে একটা বিজলি চমকানোর শব্দ হতেই রিদিতা আমাকে জড়িয়ে ধরলো। আমি এটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আজকে আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হয়েছে, আমাদের একটা মেয়েও হয়েছে। নীলার কথা মতো মেয়েটার নাম রেখেছি নীলা চৌধুরী। খুব পাকা হয়েছে, অনেক দুষ্টু, পুরো বাড়িতে সবাইকে জ্বালিয়ে মারে। রিদিতা আমার সাথে এখন অনেকটাই সুখে আছে, আর আমি মাঝে মাঝে আবার নীলাকে যেন খুঁজে পাই তার মধ্যে। এভাবে আমার জীবনটা আবারও ভালোবাসায় পূর্ণতা পেয়েছে। তো দোয়া করবেন যেন এভাবে সারা জীবন থাকতে পারি। একটা ভালোবাসা তো হারিয়ে ফেলেছি, এটা যেন আর না হারাতে হয়। সবাই দোয়া করবেন। কেমন আছে গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।